মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তো আমি যার ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে 1995 সালের ঘটনা, এবং যার ঘটনা তার নাম হচ্ছে কামরুল ইসলাম আর কি। তিনি গভর্নমেন্টের একটা সরকারি গভর্নমেন্টের একটা জব করতেন আর কি, সরকারি কোনো দপ্তরে জব করতো। তো তিনি ঢাকায় থাকতো একটা মেসে, এবং ওনার পরিবার থাকতো গ্রামের বাড়িতে। পরবর্তী সময় ওনার পরিবারকে তিনি ঢাকায় নিয়ে আসে, তার কারণ তার 3 ছেলে 1 মেয়ে, এবং ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা এবং পড়াশোনার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় ভালো স্কুলিং এর জন্য। তো তাদেরকে ঢাকায় একটা স্কুলে ভর্তি করা হয়, এবং তিনি হচ্ছে গ্রামের কিছু জমি জমা বিক্রি করে ঢাকায় কিছু সময় নিয়ে একটা জায়গা কেনেন, এবং এটা একটা পেরিফেরিতে, ঢাকার ভেতরে না, এটা ঢাকার পেরিফেরিতে জায়গাটা কেনেন, এবং জায়গাটা একটু নিচু এরিয়াতে। তো সামান্য বৃষ্টিতে পানি জমে যেত। তো তিনি বাড়ির চারিপাশে বাউন্ডারি দিয়ে একতলা একটা বাড়ি তোলেন। তো প্রায় তার জায়গাটা হচ্ছে প্রায় 4.5-5 কাঠা। তো তিনি ওর মধ্যে বাড়ি তোলেন ভেতরে, এবং বাসার সামনে কিছু জায়গা রাখেন, সবজি টবজি লাগান আর কি, গাছ টাছ কিছু লাগিয়ে রাখেন। তো পরবর্তী সময় ওই বাসাতেই তিনি ওঠেন। ওখানে 1 বছর থাকার পর তার ফুল ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসেন। তো ওই এলাকায় স্কুলে তার ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দেন, এবং ওই এলাকার একটা আছে যে ওই এলাকাতে প্রায় সময় দেখা যেত যে মার্ডার হতো, এবং এলাকার আশেপাশে ওনার এরিয়ার আশেপাশে কোনো মহামারী দোকানপাট ছিল না। তো বসতিও ছিল অনেক দূরে দূরে ঘর, ওগুলো টিনের বাড়ি, এগুলো এরকম বিল্ডিং না, একতলা এরকম পাকা বাড়ি না, দেখা যায় টিনের বাড়ি, চারিপাশে পাকা, উপরে টিন, এরকম অনেকগুলো বাড়ি আছে, তাও অনেক দূরে দূরে। তো পাশাপাশি না, এখন যেমন ঘনবসতি এখন পাশাপাশি ছিল না। তো রাস্তাটা কাঁচা রাস্তা, এরকম ইট সুরকি দিয়ে আছে কিছু এলাকা, কিছু জায়গায় কাঁচা, পাকা রাস্তা বলতে নাই। তো মেইন রোড অনেক বাইরে, তো এটা হাইওয়ের সাথেই, তো হাইওয়েটা একটু দূরে তার বাসা থেকে। তো বাজার আছে একটু দূরে বাজার, তো সেই বাজারে যেতে গেলে সাইকেল নিয়ে যেতে হইতো। তো সেই গ্রামের বাড়িতে তার একটা সাইকেল ছিল তার ছেলের, তো সেই সাইকেলটা ঢাকায় একবারে পরে নিয়ে আসা হয়। তো তাদের এলাকায় যেটা বলছিলাম, যে এলাকায় বেশ মার্ডার হইতো, এবং মার্ডার গুলো হলে দেখা যেত যে মোস্টলি মার্ডার গুলো ধান খেতের পাশে পড়ে আছে। তো তার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওই লাশ দেখতে পড়ে আছে, বা পুলিশ এসে লাশ দেখা যাচ্ছে যে শনাক্ত করা ট্রাই করছে, অথবা লাশগুলো দেখা যেত মোস্টলি ওই হোগলা দিয়ে পেঁচানো। তো তারা এরকম কাছে যে কখনো দেখে না, এবং কড়া ইনস্ট্রাকশন ছিল কামরুল সাহেবের বাচ্চাদেরকে যে তোমরা স্কুলে যাওয়ার সময় যদি লাশ পড়ে থাকতে দেখো, তোমরা কেউ যাবা না, পুলিশের কাছে টাছে যাবা না। তো তাদের ভয়ও লাগতো ওই জায়গায় থাকতে। কিন্তু তার ছেলেগুলা 3 ছেলে, তো বড় ছেলেটা নাইম, ওনার নাম হচ্ছে নাইম, তো ক্লাস 10-এ পড়তো, দুরন্ত সাহসী এরা। তো ঘটনার দিন প্রচন্ড বৃষ্টি এবং ঝড় তুফান হচ্ছে, ওইটা হচ্ছে ওইবারের প্রথম বৃষ্টি, এর আগে বৃষ্টি হয় নাই। তো এই গরম শুরু হওয়ার সময় প্রথম কালবৈশাখী ঝড় আর কি, প্রচন্ড বৃষ্টি। তো সেদিন রাতে অনেক বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে, তো তখনও বৃষ্টি হচ্ছে। তো রাত্রে 1টার দিকে এত বৃষ্টি, তো ইলেকট্রিসিটি নাই, আর ইলেকট্রিসিটি ডিভিশনটা এত উন্নত ছিল না ওইখানে। তো তার বড় ছেলে কি করলো, তার বড় ছেলের ওই ওটা কি বলে শাবল নিল, ঘরের ভেতর থেকে শাবল নিয়ে, ওই যেহেতু ভেতরে পানি জমে গেছে, তো তিনি কি করলেন, একটা গর্তের মতো করলেন গেটের পাশ দিয়ে, যেটা পানিটা বের হয়ে যেতে পারে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ হলো বাড়ির পেছনের দিকে। তাদের কলা গাছটা নুয়ে পড়ার মতো, তিনি উকি মারলেন, উকি মেরে দেখে কলা গাছটা নুয়ে পড়েছে। তো পেছনে গেলেন যে কাহিনী কি, কলা গাছটা এরকম নুয়ে পড়লো, ধূপ করে সাউন্ড হলো। আশেপাশে 100 ফিটের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এবং 100 ফিটের মধ্যে কোনো বড় গাছও নাই। তো তাদের জায়গাটা একটা ক্ষেতের থেকে কেনা, তো ওই জায়গা থেকে রোড গেছে, সাথেই রোড, একদম রোডের সাথেই। তো তিনি পেছনে যান, পেছনে গিয়ে দেখেন একটা ডেড বডি, অত কাছেও যায় নাই, কলা গাছটা নুয়ে আছে, এবং পাশে দিয়ে ডেড বডি একটা কলা গাছের পাতা ধরে পড়ে আছে আর কি। তিনি দৌড়ে ঘরের ভিতরে আসেন, এবং হাঁপাতে তার বাবাকে বলেন, বাবা আমি এরকম একটা জিনিস দেখলাম, চলো। তো বাসার মহিলারা এবং ছোট ছেলেদেরকে ভেতরে রেখে তিনি একটা বড় ছেলে বাইরে যায়, শাবলটা হাতে ছিল। বাইরে যেয়ে দেখে কলা গাছটা ঠিকই নুয়ে আছে, কিন্তু ওখানে কোনো ডেড বডি নাই। তো পুরা বাড়ির চারিপাশটা তারা খোঁজার পরে অনেক চেষ্টা করে ডেড বডিটা খোঁজার, কিন্তু খুঁজে না। রাতের বেলা তারা মোটামুটি কামরুল সাহেব এবং নাইম ভাই দুইজনই সজাগ ছিল। সজাগ থাকার পরে পরের দিন সকালবেলা তারা থানায় যায়, ওই থানাও অনেক দূরে। থানাকে জানার পরে থানার পুলিশ ওই জায়গায় আসে ভেরিফিকেশনের জন্য, ইন্টারোগেট করে, কিন্তু থানার পুলিশদেরকে উনি কোনো নির্দিষ্ট ইনফরমেশন দিতে পারে না, এবং থানার পুলিশ বলে ঠিক আছে, কোনো খবর পেলে আমি জানাবো। তো ডেড বডি যে ওইটা কনফার্ম করতে পারে না আর কি, যে আছেই। তো পরে আর পুলিশের কোনো হদিশ পাওয়া যায় নাই। তো 10-15 দিন ভালোই ছিল। হঠাৎ করে তার বাসার ছাদের মধ্যে দিন রাত 9টার দিকে সবাই পড়ছে, তো ওই ড্রয়িং রুমে তাদের, ওইখানে ড্রয়িং রুম বলতে হচ্ছে ড্রয়িং রুমে খাট, টেবিল, সোফাও আছে,
তো ওই ভাই পড়ছে আর কি ড্রয়িং রুমের মধ্যে, পড়াশোনা করতে করতে হঠাৎ করে তার রুমটা থেকে আবার গেট ডাইরেক্টলি জানালাতে দেখা যেত এবং জানালার পাশেই তার টেবিল। তো তিনি পড়ছে, হঠাৎ করে ধুমধুম শব্দ ছাদের মধ্যে। তো তাদের বাসার বাইরে দিয়ে একটা মই ছিল ছাদে ওঠার জন্য। তো তিনি কি করলেন, মইটা ধরে ছাদে উঠলেন। ছাদে উঠে দেখলেন যে কাহিনী কি, এত ময়লা কোথার থেকে আসলো, অনেক বিচ্ছিরি গন্ধ আসছে ময়লা থেকে, মানে কটকা গন্ধ আর কি। তো তিনি নিচে নামলো এবং বাবা হলো বা ছাদের উপরে কে জানি ময়লা ফেলাইলো, কিন্তু এই ময়লায় ছুঁড়ে ফেলতেও তো তাদের বাসার কাছে আসার লাগবে, কিন্তু এরকম কেউ মানুষ তো আসলে শব্দ পাবো, পাশে ধান ক্ষেত, কে ধান ক্ষেত মারায় বাসার ছাদের উপর ময়লা ফেলবে। তো তিনি কি করলেন, বাবাকে বললেন, ওই দিন রাত্রেবেলা ওনার আশ্বস্ত করেন সবাইকে, আরে ভয় পায় না, কোনো কিছু না, ময়লা টয়লা হয়তো কেউ ফালাই গেছে, যাই হোক ছুঁড়া ফালাইছে। তো যাই হোক উনি পরের দিন সকালবেলা এটার কোনো গুরুত্ব দেয় না। তো ওই দিন রাতে বৃষ্টি হচ্ছিল, সেদিন ঘটনার এরপর আরেকদিনের ঘটনা, যে রাতে ঘটনার দিন বৃষ্টি হচ্ছিল এবং তিনি ওইরকম ভাবে পড়ছিলেন রাত 10টা, 9:30, 9:30, 10টার দিকে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ, উপর থেকে যদি জাম্প করে অথবা বস্তার মতো জিনিস ফেলে এরকম শব্দ। তো তিনি ওই রুমের মধ্যে শুধু তিনিই ছিলেন, আর কেউ ছিল না, নাইম ভাই ছিলেন। তো তিনি দেখলেন যে একটা ডেড বডির মতো পড়ে আছে তাদের গেটের সামনে, গেটের বাউন্ডারির ভিতরে। তো তিনি আব্বা বলে চিৎকার করে তিনি গেটের সামনে কাছে যান। তো তিনি দেখছেন যদি যতই কাছে যাচ্ছেন ততই জিনিসটার মানে আকৃতি চেঞ্জ হচ্ছে। তিনি কাছে যে দেখেন এটা গাছের ডাল, অবাক হয়ে যায়, এত বড় গাছের ডাল, এত মোটা গাছের ডাল কে ফেলাবে, কোথার থেকে, আশেপাশে তো সুউচ্চ ভবনও নাই। তিনি খুব ভয় পেয়ে যান, তার বাবাকে বলেন, বাবা এই কাহিনী কি অবস্থা। তো রাতের বেলা সবাই ঘুমায় এবং সজাগ থাকে তারা রাতে, মানে স্পেশালি নাইম ভাই খুব মানে রাতের বেলা ঘুমাই নেই বলতে গেলে, কারণ তিনি নিজে দেখেছেন তো, বাকি কেউ দেখে নাই। ওই গাছের ডালটা ঘরের সামনে কিন্তু পড়ে আছে, ওইটার ব্যাপারে আর কিছু না। পরের সকালবেলা ওই গাছের ডালটা ঘরের সামনে পড়েই ছিল, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে। পরের শুক্রবার থাকায় তারা ঘুম থেকে একটু দেরি করে ওঠে, 10:30, 9টা, 9:30টার দিকে ওঠে। ঘুম থেকে উঠে থেকে চিৎকার চেঁচামেচি, আশেপাশে মানুষের ভিড়। তো তারা দরজা খুলে, কামরুল ইসলাম দরজা খুলে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে, আশেপাশের লোকজনও ভিড়। তাদের গেটের বাইরে দেয়ালের সাথে হেলান দেওয়া একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটার হাত নাই। তো তারা দেখছে ডেড বডিটার সামনে একদম, ডেড বডি হোগলা দিয়ে তখনও পেঁচানো শুরু করে নাই। তো পুলিশ জিজ্ঞেস করে, আপনার বাসার সামনে এরকম ডেড বডি আসলো কোথা থেকে? তো বলে যে ভাই দেখেন এখানে তো অনেক সময় ডেড বডি পড়ে থাকে, আমরা কিভাবে বলবো। তো তারা আবার স্বীকার করে না নাইম ভাই যে আগের দিন রাতের বেলা কি দেখছে বা কিছু একটা, কিছু বলে না। নাইম ভাই চালাকি করে জিনিসটা বলে না। আবার কোথা থেকে পুলিশ কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো বাঁচার জন্য এই জিনিসটা তিনি অ্যাভয়েড করে যান। তো পরে ওই পুলিশ লাশ নিয়ে যায় এবং এই লাশের জন্য কোনো নাকি পরে খবর নিয়েছিল এবং জিডিও করা ছিল। উনি বলেছেন, আমি দেখেন আমি কয়েকদিন আগে জিডিও করেছিলাম এই বাসায় এরকম একটা জিনিস, তো কাহিনী কি। তো পুলিশ বলে যে আসলে এই লাশটা তো কেউ ক্লেম করতে আসে নাই, পরে সরকারি ওইতে দাফন করে দেয়। তো ওনারা বাসাতে এই ঝামেলা এরকম, এরপর থেকে বাসাতে ধূপ ধূপ শব্দ, ছাদের উপরে প্রায় সময় ময়লা পড়ে থাকতো। ইভেন ময়লা মাঝে মাঝে দেখা যেত গেটের সামনে ময়লা পড়ে আছে। তো প্রথম মনে হতো যে বিড়াল হয়তো ময়লাগুলা টেনে হিচড়ে নিয়ে আসছে বা কিছু একটা, কিন্তু এরকম হওয়ার কথা না আর কি। এত বেশি ময়লা বিড়াল টেনে হিচড়ে নিয়ে আসবে না, মাংস, হাড়, গোড় এগুলি টেনে নিয়ে আসবে না। তো উনি কি করলো, পরে একজন কবিরাজকে ডাকলো। তো ওই কবিরাজকে নিয়ে আসার সময় কবিরাজকে বাস স্ট্যান্ড থেকে আলাদা করে নিয়ে আসতে হচ্ছিল। তো কবিরাজ দূর থেকে বাসা থেকে বলে যে না আমি বাসায় ঢুকবো না। বলে কেন, কি হয়েছে? বলে যে না বাসায় ঢুকবো না, আপনার অন্য কাউকে দেখান, এ বাসায় আমি ঢুকবো না। তো কবিরাজ ওখান থেকে চলে যায়। তো তার কামরুল ইসলাম সাহেবের ওয়াইফের শালা তিনি চিটাগং থেকে আরেকটা লোক নিয়ে আসে, ওই হুজুর মাওলানা নিয়ে বাসায় আসে। উনি চিটাগং এর বাড়ি, কিন্তু উনি ওই মুহূর্তে ঢাকায় ছিল। তো উনি 1 মাসের মতো ঢাকায় থাকবে, একটা কি কিছু একটা ছিল কি কাজের মধ্যে ছিল। তো যাই হোক উনি বাসায় ঢোকার পরে বলে যে আপনাদের বাসাটা তো আসলে ময়লাগুলো একটু সাফ করেন, আর বাসাটা তৈরি করার সময় আপনাদের তো বাঁধা হয় নাই, বাসাটা বাঁধেন নাই। এখন তো আর নিচে ফাউন্ডেশন, কয়তলা ফাউন্ডেশন দেওয়া? তো আঙ্কেল বলে যে, কামরুল ইসলাম সাহেব বলে যে আমার তো 2তলা ফাউন্ডেশন দেওয়া। বলে আসলে ফাউন্ডেশন দেওয়ার সময় বাঁধানো দরকার ছিল, যাই হোক আমি বাধাই দিব, কিছু টাকার বিনিময়ে টাকার কথা বলে। তো বাড়ির চারিপাশে দেয়ালের চারিপাশে ধরে চার দিয়ে আজান দিয়ে বেঁধে দেয়। তো বেঁধে দেওয়ার পরে থেকে কাহিনী শুরু। বলে যে আসলে দেখেন আপনাদের এখানে কিছু জিনরা ডিস্টার্ব করছে, এলাকার জিন, তো আপনি চাইলে ওদের সাথে আমি কথা বলতে পারি, আমি কালকে আসবো যদি আপনি বলেন। ঠিক আছে কালকে আসেন। তো পরবর্তী সময় পরের দিন আসেন, আসার পরে তিনি জিনদেরকে ডাকেন ওনার নিজের মধ্যে। তো এর মধ্যে একটা জিন এসে বলে যে, তো উনি জিজ্ঞেস করেন তোমরা এখানে ওনাদের ডিস্টার্ব করছো কেন, কি সমস্যা, তোমাদেরকে তো ওনারা কোনো ক্ষতি করে নাই, তো কি কাহিনী? বলে যে ওনারা ক্ষতি করছে সবচেয়ে বড়, এখানে আমাদের একটা গাছ ছিল, এই গাছটা ওনারা কেটে বাড়ি করেছে।
আমরা পছন্দ করি না, এবং স্পেশালি আমাদের সর্দার পছন্দ করে নাই। এটা পছন্দ করে নাই দেখেই এখানে ওনাদেরকে আমরা থাকতে দিতে চাই না। বলে না, তোমরা শোনো, দেখো, তোমরা আমাকে জানো আমি কিরকম, আমাকে চেনো ভালো করে, সুতরাং আমি চাই না তুমি আমার সাথে এই ঝামেলায় পাল্লায় পড়ো, তোমরা এই বাড়িটা ছাড়ো এবং ওনাদেরকে ডিস্টার্ব করো না। তো এর রিপ্লাই ওরা বলে যে ডিস্টার্ব করবো না, কিন্তু কিছু শর্ত আছে, কিছু জিনিসপত্র করতে হবে। তো উনি বলে যে কি জিনিসপত্র? তো কিছু পুকুরের জল কালেক্ট করতে বলে, পানি কালেক্ট করতে বলে, একটা কবরস্থানে ওই পানির একটা জিনিস পুঁতে রাখতে বলে, এবং বলে যে এই জিনিসগুলো দুইটা আমাদের দিতে হবে। তো তারা চায় হচ্ছে 5টা ইলিশ মাছ এবং হচ্ছে মিষ্টি, 10 কেজি মিষ্টি। তো হুজুর বলে যে ঠিক আছে, তোমাদেরকে দিব, কিন্তু তোমরা কিন্তু আশেপাশে থাকবা না, দেখো পাশে একটা করই গাছ আছে, ওইখানে চলে যাও, ওই করই গাছে থাকা শুরু করো, এখানে আইসো না। তো ওরা বলে যে ঠিক আছে, আমরা চলে যাব, তোমরা আগে এই জিনিসটা আমাদের ছাদে, মানে বাসার ছাদে রেখে যাবা, আমরা নেওয়ার পরে তোমরা বুঝে যাবা। তো হুজুর চলে যায়, জিনিস করে কিছু সিস্টেম, কিছু প্রসিজার ফলো করায় দিয়ে ওনাদেরকে পানি টানি দিয়ে বলে যেগুলি ছিটাবেন সন্ধ্যার দিকে, আর 5টা ইলিশ মাছ নিয়ে আসার পরে আমাকে বলবেন, আমি পরে দিব, এটা ছাদের উপর রাখবেন, এটা ওরা নিয়ে যাবে। 5টা ইলিশ মাছ আর 10 কেজি মিষ্টি ছাদের উপর রাখে। তো ওই যে নাইম ভাই বলছিলাম, উনি বেশ সাহসী। তো উনি কি করলো যে আসলে এই জিনিসটা উনি আবার বিশ্বাস করছিল না যে হুজুর কি বলতেছে। তো উনি সারা রাত সজাগ থাকবে এবং শব্দ পেলে বুঝবে ছাদের উপরে কেউ আছে, এবং উনি মোটামুটি বাউন্ডারির গেটের পাশে দিয়ে হাঁটতো এবং ঘরের ভিতরে ঢুকে কিছুক্ষণ বসতো, আবার গেটের বাইরে দেখতো ছাদের উপরে কেউ আসছে কিনা বা কিছু একটা। তো তিনি রাত 3টা পর্যন্ত যতবার উকি মেরেছে দেখেছে টর্চ লাইট দিয়ে ছাদের উপরে ওই ইলিশ মাছগুলা এবং মিষ্টিগুলা পড়েছিল, কেউ ধরে নাই। তো উনি রুমে যায় এবং একটা সময় বাসার টেবিলের মধ্যেই বসেছিল, কিছুক্ষণ পরে উনি ভোরবেলা দিয়ে ঘুমিয়ে যায়। তো সকালবেলা উঠে ছাদের উপর যায়, এবং ছাদের উপর যায় না এটা তো উনি শিওর, ভোরবেলায় 5টা 5:30 থেকে তার ঘুম ভাঙে, আবার অ্যালার্ম দিয়ে রাখে। তো ঘুম ভাঙার পর ছাদের উপরে যায়, ছাদের উপরে যে দেখে আসলেই তো ওই ছাদের উপরে ইলিশ মাছের একটা 5টা ইলিশ মাছের মাথা পড়ে আছে, ইলিশ মাছের আঁশগুলো পড়ে আছে, মিষ্টির প্যাকেটগুলো পড়ে আছে, একটা মিষ্টিও নাই। তো উনি ওই জিনিসগুলো ধরে না। তো ওই হুজুর পরের দিন আসে এবং 3 দিন আসে ওনাদের বাসায় পরপর। তো পরের দিন আসার পর বলে যে এরকম ছাদের উপরে আসলে আমি আপনাদের বলতে ভুলে গেছি, বলে যদি কোনো কিছু অবশিষ্ট রেখে যায় সেগুলো আপনারা ধরবেন না। তো হুজুর এইসব প্যাকেটগুলা এবং ইলিশ মাছের মাথাগুলা ওই করই গাছের নিচে যে এগুলি পুড়িয়ে দেয়, একটা পোটলার মধ্যে নিয়ে এটা পুড়ায় দেয়। এলাকার লোকজনও তাকাইছিল হুজুর কি করে, তো উনি কাউকে কিছু বলে না। তো হুজুর বলে যে ঠিক আছে, আমার কাজ শেষ, আমি চলে যাই, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, আর এইসব জিনিসগুলো আগামী 15 দিন ফলো করবেন। তো ওনাদের 15 দিনের জন্য কিছু পানি পড়া দিয়ে যায়, সবাইকে আমল করতে দিয়ে যায়। তো হুজুর চলে যায়। তো ওই 15 দিন কেন, আর পর থেকে কখনো কিছু হয় না, এবং হুজুরকেও ডাকার লাগে নাই। তো ওই হুজুরটা প্রায় সময় তাদের বাসায় আসতো দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের পছন্দ হয়েছিল যে হুজুরটা প্রায় আসতো, হুজুরকে খাওয়া দাওয়া করাতো ওনারা। তো প্রায় 10 বছর যাবত উনি আসতো আর কি। পরে এই ভাই হচ্ছে ওমানে চলে আসার পরে আর দেখা সাক্ষাৎ হয় নাই হুজুরের সাথে। তো তাদের এলাকাটাতে এখন অনেক ঘন বসতি। বলে যে তিনি বললেন যে ওই করই গাছ দিয়ে প্রায় সময় বাজারে যাওয়ার সময় ওই করই গাছটা পড়তো, ওই করই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয় লাগতো যে আবার কি ধরে বসে না বসে। কিন্তু কখনো পরে ওই জিনগুলা ডিস্টার্ব করে নাই, তাদেরকে ক্ষতি করে নাই, কিন্তু অত ঝামেলা করে নাই আর কি। তো উনি এটা পাঠিয়েছিলেন, এটা ছিল ওনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে স্বাগত জানাচ্ছি ফুল এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আজকে আপনাদের জন্য আমি একটা কাহিনী শেয়ার করব, সেটা হচ্ছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা, যেটা আমার শৈশবে ঘটে যাওয়া। তো আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। তো তখন আমি খুব ছোট, ক্লাস 2তে পড়ি এবং সময়টা ছিল আর কি অনেক আগের, মানে আমার 2তে পড়ার সময় এটা 80-র দশকের কোনো সময়। তো ওই সময় আমি এক সময় আসলে আমার নানা বাড়িতে বেড়াতে যাই। তখন আমার নানা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন আর কি, ওনাদের প্রপার্টি দেখাশোনার জন্য। তো ওই সময় কিছু জমি জমা সংক্রান্ত কাজে আমার মাও যান ওখানে, এবং আমি যেহেতু আমার নানির সাথে অনেক ইন্টিমেসি ছিল, ছোটকাল থেকে নানির কাছে বড় হয়েছি, তো আমি থাকতে চাই। আর আমার নানিও রেখে দেন আমাকে, বলে যে থাকুক আমার কাছে 1 মাসের জন্য থাকুক। 1 মাস তো বলে না, বলে থাকুক কিছুদিন। তো তখন ছুটির সময় ছিল এবং আমার আম্মুও রেখে আসেন আমাকে নানুর রিকোয়েস্টে। ওই সময়টাই আসলে আমার বাংলাদেশের গ্রাম সম্বন্ধে যতটুকু উপলব্ধি হওয়া বা যাই
দেখেছি বা যতটুকু জেনেছি ওই সময়টাতেই জেনেছি। তা আমি বেশ কিছুদিন ছিলাম, প্রায় মাসখানেকের মতো গ্রামে ছিলাম। তো অনেক কিছু দেখেছি, শুনেছি। গ্রামের যে পরিবেশ বা গ্রামের যে মানে আর কি যে একটা ঘ্রাণ বা যে একটা গ্রামের যে একটা ফ্লেভার, সেটাও আমি ওই সময় অ্যাডপ্ট করেছি। তো যাই হোক, এরকম সময়কারই একটি ঘটনা। আমার নানা বাড়ি যে অঞ্চলটা ছিল ওটা ছিল আসলে সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম। বেসিক্যালি ওখানে হিন্দু মেজরিটি অনেক বেশি ছিল সেখানে। তো এই সময়টা যখনকার কথা বলছি তখন ছিল আসলে সরস্বতী পূজার সময়। তো আমি বিকেলে ঠিক সন্ধ্যার দিকে আমার ছোট মামা বেড়াতে যায় গ্রামের বাজারে ওনার বন্ধুদের সাথে। তারা ওখানকার স্কুল কলেজে কোথাও একটা পড়ে, আমি ঠিক মনে করতে পারছি না, মোস্ট প্রবাবলি কলেজে বা সামথিং লাইক দ্যাট পড়তো আর কি। তো বেড়াতে যায়, তো ওখানে যে ওনারা ঘোরাফেরা করছে আমাকে সাথে করে নিয়ে যায়, আমি ওনাদের সাথে যাই। তো ঘোরাফেরা করতে করতে এক সময় সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসে এবং রাতেও বেজে যায় 7টা 8টা, এরকম 8টার মতো বেজে যায়। তো আমার কাছে ঠিক আমি মানুষ হিসাবে আসলে খুব একটা এনজয় করতে পারছিলাম না ওনাদের আড্ডাটা, ভালো লাগছিল না আমার কাছে। ছোট মানুষ বা আমার কিউরিয়াসিটির সাথে মিল ছিল না। তো আমি তখন চিন্তা করি যে আমি বাড়ি চলে আসবো, বাসা চলে আসবো। তাই মামাকে বলি, মামা আসতে চাচ্ছে না, বলে যে না। আমি তখন বললাম না, আমি চলে যাব, আমি চলে যাই তাহলে। তো কি মনে করে মামা বললো, আচ্ছা তুই যেতে পারবি, যা। আমি বললাম ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, ছোটবেলা থেকে এই ভৌতিক ব্যাপারে আমার সাহস খুব বেশি রকম ছিল আর কি। আমি এসব জিনিস খুব একটা ভয় পেতাম না, খুব কিউরিয়াস ছিলাম, কারণ ছোটকাল থেকে অনেক কিছুই আমি দেখেছি। খুব ছোট থাকতে থেকে আজব জিনিস যেগুলো আসলে আমি মানে করতে পারতাম না যেগুলো কি, বাট আমি কিন্তু এটা নিয়ে খুব একটা ভয় পেতাম না একদম ছোট থাকতেই, এবং খুব কিউরিয়াস ছিলাম এসব ব্যাপারে। তো যাই হোক, তা আমি তখন রওনা দিই বাজার থেকে। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, যেটা হচ্ছে 2 ব্যাটারি একটা টর্চ লাইট, সেটা পিছিয়ে লেখা থাকতো সিগাল। ওই সময়কার যারা আছেন তারা যদি মনে করতে পারেন, এক ধরনের একটা ফ্ল্যাশ লাইট পাওয়া যেত চিকন, 2 ব্যাটারি। এরকম একটা ফ্ল্যাশ লাইট আমার সাথে ছিল, সেটা নিয়ে আমি রওনা দিই বাজার থেকে। তো বলে রাখি যে আমার যে নানার গ্রাম ছিল, যেখানে আমার নানার যে আগের আদি বাড়ি যেখানে ছিল, সেখান থেকে ওনারা এখানে, আমার নানা জাস্ট একটা গ্রামের বাড়ি রাখার জন্য এখানে উনি ঘর বাড়ি তৈরি করেন, কারণ ওনাদের আদি বাড়িটা নদীতে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, তো ওই অঞ্চলটাতে বিদ্যুৎ ছিল না। এখন আছে কিনা আমি জানি না, এখন হয়তো থাকতে পারে, বাট ওই সময় বিদ্যুৎ ছিল না তখন, কারণ ওখানে একটা নদী ছিল এবং নদীর জন্য বিদ্যুৎ আনতে পারতো না। তো পুরো রাস্তাটা অন্ধকার, আমি সেই ফ্ল্যাশ লাইট মেরে হেঁটে হেঁটে আসছি, এবং বাজার অঞ্চলটা এক সময় পার হয়ে গেলাম, তখন আলো আস্তে আস্তে মিলিয়ে গেল, খুব একটা দোকান পাটোয়ার নাই। এবার হচ্ছে সোজা রাস্তা, এবং রাস্তার 2 পাশে ঘুরঘুরটি অন্ধকার, গাছ, বড় বড় গাছ, হেঁটে যাচ্ছে চিকন রাস্তা। এবং যেতে যেতে যখন নাকি কোনো একটা জায়গায় এসে আপনার গাছ কমে যায়, গাছের পাতা কমে যায়, একটা মাঠের মতো, আকাশ থেকে তখন ফিকে হয়ে আলো দেখা যায়, তখন একটা ক্ষয়িষ্ণু চাঁদের আলো রাস্তায় পড়ে। তো এরকম একটা পরিবেশ আমি হেঁটে আসছি, বেশ লাগছে আমার কাছে, এবং ওই চাঁদের হালকা আলোতেই কিন্তু রাস্তা দেখা যাচ্ছে। তো এরকম হেঁটে আসতে আসতে, এবং মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারছে, দূরে দেখা যাচ্ছে বালি ফেলানো রাস্তার উপরে, এবং প্রধান চিকচিক করছে যেখানে আলোটা পড়ছে। তো এরকম করে আসতে সামনে দেখলাম যে রাস্তাটা আবার কেমন যেন একটা প্যাসেজের মতো হয়ে গেছে, কেন বাম পাশে আবার সেই গাছপালা ঝোপঝাড়, এবং ডান দিকে বিশাল বাঁশঝাড়, এবং অনেক দূর পর্যন্ত বাঁশঝাড়। এবং মনে হচ্ছে যে একটা গাছের দরজা বা গাছের একটা, আপনারা যেমন ট্রেন যখন দেখবেন যে কোনো ইসে ঢোকে, টানেলে ঢোকে, সেরকম মনে হচ্ছে একটা গাছের টানেল, এর মধ্যে আমি ঢুকছি, অন্ধকার একটা টানেলে ঢুকছি। কারণ ডান দিক হচ্ছে ঘন গাছপালা, এবং সেই গাছপালা হয়তো কোনো বাগান বাড়ির গাছপালা, ওই পাশে কোনো বাড়ি ঘর আছে, আর ডান পাশে হচ্ছে বিশাল বাঁশঝাড়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওটা কাছাকাছি যাওয়ার সাথে সাথে দেখলাম যে বাঁশঝাড়ের মধ্যে অসংখ্য জোনাকি পোকা চলছে, এবং জোনাকি পোকাগুলো বেশ কনস্টেলেশনের মতো, মানে চলছে, নিপছে, শেপ চেঞ্জ করছে, মানে আপনার কাছে মনে হবে যে পুরো নক্ষত্র বাঁশবাগানে নেমে আসছে, এরকম একটা জিনিস। এবং আমি বেশ বিমোহিত হয়ে যাই জিনিসটা দেখে। এবং আমি কোন সময় যে আসলে রাস্তা থেকে নেমে ওই বাঁশঝাড়ে ঢুকে গেছি, এই জোনাকি দেখতে দেখতে আমার নিজেরই খেয়াল নেই। তা আমি হেঁটে যাচ্ছি আস্তে 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 আস্তে, পা ফেলে ফেলে
ফ্ল্যাশ লাইটও জ্বালাচ্ছি না আসলে, এবং মানে সামনে বাস পড়ছে ফাঁকা জায়গা। তো এরকম যেতে যেতে একটা জায়গায় বেশ কয়েকটা যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে একটা ফাঁকা জায়গা, এবং সেখানে মনে হলো যে কিছু মানে অবয়ব বসা আর কি, সেগুলো মানুষ নাকি কোনো প্রাণী, এরকম কিছু বসা, এবং মনে হলো যে তারা বসে আছে ওখানে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ওখানে কিছু বসে আছে এরকম একটা অবস্থায়, এবং আমার মনে হলো যে আমার যে উপস্থিতি সেটা ওখানে টের পেয়ে গেছে ওরা। মানে মনে হচ্ছে যে কেউ আমার দিকে ফিরে তাকাইছে, ওই ইগুলা যেই অবয়বগুলো ছিল তারা আমার দিকে ফিরে তাকিয়েছে, এরকম কিছু একটা। তো আমি একটু হতবিহ্বল হয়ে পড়ি, হাত থেকে যে ফ্ল্যাশ লাইট মারবো সেরকম না, আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমার চিন্তা ভাবনাও আসলে একটু অন্যরকম ছিল। তখন একটা ভীতি আমার কাজ করা শুরু করে ভেতরে। তো এরকম একটা সময় আমি মনে হয় দূরে রাস্তায় মানুষের শব্দ শুনতে পাই, পায়ের শব্দ, মানে কেউ হেঁটে যাচ্ছে বা কয়েকজন হেঁটে যাচ্ছে। আমি কোনো একটা কথা হঠাৎ মানে ভয়টা এমন পর্যায়ে পেয়ে বসে যে আমি দৌড় দিই ওখান থেকে ছেড়ে, এবং দৌড় দিয়ে আমি মেন রাস্তায় আবার বেরিয়ে আসি। এবং যখন বেরিয়ে আসি তখন থেকে আসলেই কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছে বাজার থেকে হয়তো তাদের বাড়ির দিকে। তা আমি তাদেরকে ফলো করা শুরু করি এবং হাঁটতে থাকি তাদের পিছু পিছু। তারাও খেয়াল করে একসময় আমাকে, তারা খেয়াল করে আর কিছু মনে করে না, কিছু বলেও না, আমি ফলো করে যেতে থাকি। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার পিছে পিছে কেউ ফলো করে আসছে, এবং আমিও ওনাদের সাথে একটা ডিস্টেন্স থেকে ফলো করি, এবং আমারও মনে থাকে আমার পিছনে কেউ ফলো করে আসছে। এবং একটা পর্যায়ে আমি আমার নানার বাসা পেয়ে যাই হাতের বাম দিকে, আমি সেখানে নেমে যাই। বাসাটা ছিল একটু নিচু রাস্তার থেকে, নেমে যাই এবং বাসায় ঢুকি, এবং আমার নানি আমাকে দেখে খুব অবাক হন, বকাঝোকা করেন, এত রাতের বেলা একা একা বের হয়েছে কেন। আমার নানা আমাকে ভয় দেখান যে রাস্তার মধ্যে শিয়াল থাকে, ছোট বাচ্চা দেখলে ধরে নিয়ে যায়। তা আমি তাদের কাছে আসলে ব্যাপারটা গোপনই রাখি যে আমি বাঁশঝাড়ে ঢুকেছিলাম। তো আমার নানা এরকম অনেক গল্প আমাকে পরে শোনায় যে বাঁশঝাড়ের মধ্যে বাগডাস থাকে, যেগুলো বাগডাস নাকি বাচ্চা নিয়ে যায় ধরে, শিয়ালরাও নাকি একটা গ্রুপে থাকে, বাচ্চা কাচ্চা পেলে ধরে নিয়ে যায়। কিন্তু আমার কাছে এখনো এটা একটা অস্পষ্ট মানে জিনিস যে ওখানে আসলে কি বসেছিল বাঁশঝাড়ের মধ্যে, ওগুলোকে আসলেই কোনো প্রাণী বা মানুষ বা কিছু। তো একটা প্রশ্ন হচ্ছে, যদি প্রাণী হবে তাহলে ওরা যখন ফিরে তাকাবে তখন তাদের চোখগুলো ইলুমিনেট করবে, জ্বলবে। সেখানে কিন্তু আমি চোখ জ্বলার কিছু দেখিনি। যাই হোক, এটাই ছিল আমার একটা ঘটনা, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। ওইসব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং, তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল, যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম, এবং গেস্ট হাউস আছে ওখানে। তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরদিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের 2-1টা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম, এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংসের মতো, রঙিন লাইট যেরকম জ্বলানেবা করে ওরকম কিছু লাইটিংসের মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। এরপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং।
তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার, তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4 বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনার কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বেও আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30 12টার পরে এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন, হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী, উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলাবরশত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভটভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম, সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গার, তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা জ্বলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল, মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, জি জি বলে ফেলেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল ওর কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকা
চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয়নাল সহ ওইটা টেনে আনতেছিল, বাট জয়নালের হঠাৎ করেই ওই চাকা খুলে ব্রেকটা তার পায়ের পাতায় এই মাথা ও মাথা ঢুকে যায় এবং সাথে সাথেই সে জ্ঞান হারায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সে কিছুক্ষণ আগে এই সমস্ত নিয়ে অনেক আজে বাজে কথা বললো এবং সাথে কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটা তার সাথে ঘটলো। এবং পরে তার কাছে শুনছি যে সেও মিলাতে পারেনি যে কেন তার সাথে এরকম হলো, কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছরই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি সে গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করেছে, সেটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ে ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালে বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন। একটা রিকোয়েস্টে, তার মা তাকে দেখতে যাচ্ছিলেন। তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে যাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস সেখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেসব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলাগারতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এইসব কাণ্ড কারখানার জন্যই তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে। ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসায়তে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো। এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকায় ফেরত যান। রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি, সবাই স্কুলে যায়। এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে
রাসেল ভাই, আমি যার মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলে মেয়ে দ্বারা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে, এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল, তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউন টাউনে গিয়ে আপনার শপিং এর মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখা যায় তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি রাসেল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই একটু কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে, হঠাৎ করে ও মাই গড। পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময় কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসাবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করতো। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু হয়েছে। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে, সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, আর তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে এই মুহূর্তে, তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিংয়ে, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও, অথবা মানে এরকম করতে করতে একটা সময়
মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি, বলে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না। তিনি সবসময় এরকম মন মর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ হঠাৎ করে বললো তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটা কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানা বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানাও লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তায় বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসে। নিচে আসার পর সে শুনে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমন ভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এরা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ও এটা মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে পূর্ণভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায়। এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে
সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানটাতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ওই ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ পরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের এপিসোডে এটা আমার একটা ঘটনা, আর এই ঘটনাটা ঘটেছিল কানাডার ম্যানিটোবা সিটিতে। এটা খুব বেশি দিন আগের ঘটনা না, এটা ঘটেছিল আজ থেকে 7 থেকে 8 মাস আগে ম্যানিটোবার কোন একটা এরিয়াতে। তো যার সাথে ঘটেছিল তার আপন ভাই আমাকে এটা বলে। তো শুভ নামে এক ভাই আছে, উনি কানাডা থাকতেন, ওনার সাথে মূলত ঘটনাটা ঘটে। উনি আজ থেকে 1-1.5 বছর আগে যান। তো শুভ ভাই যখন কানাডায় ওই ম্যানিটোবা সিটিতে যান, ওখানে ভার্সিটিতে ওনার এক বাঙালি ফ্রেন্ড, 2জন ক্যানাডিয়ান এবং 1জন মালয়েশিয়ান ফ্রেন্ডের সাথে খুব বন্ধুত্ব হয় এবং ওনার একটা ফ্রেন্ড সার্কেল, মানে একটা ভালো সার্কেল হয়ে যায়। এবং ওনারা প্রত্যেকেই পার্ট টাইম জব করতেন। আর ওনাদের উইকেন্ড ছিল প্রতি রোববার। দেখা যেত যে শনিবারের পর ওনারা ফ্রি থাকতো এবং সারা রাত বিভিন্ন জায়গায় ওনারা পার্টি করতো, গাড়ি নিয়ে বের হতো এবং সানডেতে ওনারা স্বাধীন বাসায় থাকতো। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল কানাডার, ওই সার্কেলের মধ্যে কানাডিয়ান এক ফ্রেন্ড ছিল, ওনার নাম ছিল বার্নার্ড। তো সেই বার্নার্ড একদিন বলছে যে দেখো, আমরা যে এরকম রাতে পার্টি করি শনিবার দিন, তো এটা আমরা না করে আমার এক রিলেটিভ আছে, ওনার একটা এরকম ছোট বাংলোর মতো আছে এই ম্যানিটোবা সিটি টু সাইডে, ওখানে গিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে স্যাটারডে নাইটটা কাটাতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালোই হয়। আমরা ওখানে একটা নির্দিষ্ট প্লেসে মজ মাস্তি করলাম, কোনো সমস্যা নাই। তখন বাকি ফ্রেন্ডগুলোও রাজি হয় এবং বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করা, আমরা একদিন দেখে আসি ওটা কেমন। তো ওরা এরকম ওই প্লেসটায় যায় এবং ওই বার্নার্ড ওর রিলেটিভকেও ফোন দিয়ে বলে যে আমরা ফ্রেন্ডরা মিলে আসছি, তোমার এটায় থাকবো। তো ওই রিলেটিভও বলে যে ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যাও, গিয়ে দেখো পছন্দ হয় নাকি। তো শুভ ভাই যেটা বলে যে এটা নাকি প্লেসটা খুব সুন্দরই ছিল, একটা ছোট ঘরের মতো ছিল একটা এরিয়ার ভিতরে, সামনে বড় মাঠ ছিল, পাশে একটা গার্ডেন ছিল এবং সামনে একটা ছোট লেক ছিল। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল, সে বলছে যে সামনে যেহেতু লেক আছে, আমরা তো ইচ্ছা করলে মাছ ধরতে পারবো, তো এক কাজ করো, নেক্সট উইকে এটা ওকে করে ফেললো যে আমরা নেক্সট উইকেন্ড এখানে আসছি, স্যাটারডে নাইট থাকবো এবং রেগুলার আমরা যদি ভালো লাগে আমরা রেগুলার এখানেই আসবো। তো কানাডিয়ান সেই ফ্রেন্ড বার্নার্ড সে বলে যে না, কোনো সমস্যা নাই, আমার রিলেটিভ আমার খুব কাছের বড় ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই, ও নাও বলবে না, তোমরা আগে দেখো ভালোভাবে যেটা পছন্দ হয়েছে নাকি জায়গাটা। তো ওদের মধ্যে দিয়ে একজন ফ্রেন্ড বলতেছে যে পছন্দ হয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু সিটিটা অনেক বাইরে, আর এখানে আশেপাশে নির্জন, কোনো ফ্যামিলি বা কোনো বাসা বাড়ি কিন্তু নাই, তো আমাদের কি রাতে থাকাটা এখানে সেফ হবে? তো বার্নার্ড বলে যে দেখো, দরকার হলে আমার যে ফ্যামিলি মেম্বার যিনি আছে, যার জায়গা এটা, উনি দরকার এখানে রাতে থাকবে, কোনো সমস্যা নেই। তো যথারীতি বার্নার্ড ওর সেই ফ্যামিলি মেম্বার বা যিনি ওনার ছিলেন তাকে ফোন দেয় এবং বলে যে আমাদের প্লেসটা পছন্দ হয়েছে, আমরা আসবো নেক্সট উইকেন্ডে এবং তুমি আমাদের সাথে থাকবা। তো ওই লোক রাজি হয় এবং সেই লোকটা বলতেছে যে হ্যাঁ আমি থাকবো, ঠিক আছে, বাট যেটা করবা যে তোমরা একটা নির্দিষ্ট টাইমে আসবা, যে অফিস শেষ করে সঙ্গে সঙ্গে এসে পড়ো, তারপরে আমরা একসাথে ঢুকবো এখানে, মানে ওই প্লেসটা একসাথে ঢুকবো। তবুও দেখা যায় যে আগে দিয়েই ওই বার্নার্ডকে ওই যে এটা যে ওনার ছিল উনি চাবিটা দিয়ে দেয়, যে তুমি তাও এনে চাবিটা তোমাকে দিয়ে রাখলাম, বাট তুমি প্লেসটায় নেক্সট উইকেন্ডে যখন আসবা একসাথে আমরা ঢুকবো, আগে আগে ঢুকবো না। তো ওই পরের উইকেন্ডে আসে, ওরা নিজেদের মধ্যে ওরা খুব একটু খুশি যেন একটা প্লেস পাইছে ওরা। তো শুভ ওরা ওই বড়শি কিনে ফেলে যে মাছ ধরবে লেকে।
তো নেক্সট উইকেন্ড এরকম শনিবার দিন অফিস শেষ করে ওরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং ওরা ওই সন্ধ্যার পর পর ওখানে যায়। তো বার্নার্ড গিয়ে ওর ফ্যামিলি যে মেম্বার মানে যার এই জায়গাটা ওনাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলতেছে যে আমরা তো এসে পড়ছি, তুমি এসে পড়ো তাড়াতাড়ি। তো ওই লোক বলতেছে যে আমি তো রওনা দিচ্ছিলাম, একটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা ঢুকো, তোমরা জাস্ট ওই যে বনফায়ার আয়োজনটা করো, আমি আসতেছি। আর বারবিকিউ যদি করতে চাও সেটিং করো, আমি এসে বাকিটা তোমাদের হেল্প করবো। আর অন্ধকার রাখো না, যেহেতু জায়গাটা খুব নির্জন, তুমি একটু আলো টালো আশেপাশে জ্বালায় রাখো, বা এই যে বনফায়ারটা যে করবো একটু ভালোভাবে কইরো যাতে আগুনটা না নিবে। আর আমি আসতেছি, বেশি দেরি হবে না। তো এটা হওয়ার পর ওরা এরকম যায় এবং ওদের দুজন ফ্রেন্ড ওরা ওই যে মাছ ধরতে রেডি হয়ে যায়, বড়শিতে মাছ ধরবে। এদিক দিয়ে বনফায়ারও অলরেডি খুব সুন্দর করে করা হয়। তো মাছ ধরতে ধরতে ওরা কয়েকটা মাছ ধরার পর হঠাৎ করে যে মাছ ধরছিল ওদের আরেক কানাডিয়ান ফ্রেন্ড, সে বলতেছে দেখো বড়শিটা লেকের থেকে কেউ টানছে, খুব ভারী কিছু একটা টানছে দেখো। তো মালয়েশিয়ান যে ফ্রেন্ডটা আছে সে বলতেছে যে দেখো দেখি দুজন মিনিট কি বড় মাছ হয়, দেখি দুজন মিনিট আমরা বড়শিটা টানতে পারি নাকি দেখি। ওরা এখানে দুজনের জায়গায় তিনজন মিলে টানতে থাকে বড়শিটা, কিন্তু না, ওরা পারছে না। লেক থেকে কিছু একটা বড়শিটাকে জোর টানছিল, বড়শিটা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তো তারপরে একটা সময় দেখা যায় যে শুভ দেখে যে বড়শিটা নাকি একবার টান দিয়ে নিয়েই যায়। তখন ওদের আরেক ফ্রেন্ড বলে হয়তো বা এমন হয়েছে যে কোনো ভারী মাছ বা বড় মাছ হবে এখানে, ভারী সে এটা টান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা থাক, দরকার নাই, আমরা যা মাছ ধরে এখানে অল্প কয়েকটা ধরছি না, থাক। তো একজন বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, ওনাকে বলো এখানে আসার জন্য, আমরা তাহলে আমাদের বারবিকিউ বা অন্যান্য যা পার্টি প্রোগ্রামটা আছে এটা আমরা শুরু করি। তো বার্নার্ড ও রিলেটিভকে ফোন দেয়, দেখছে উনি ফোন ধরতেছে না, তো ভাবে যে হয়তো বা কাছাকাছি এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওদের বেশ ঠান্ডা লাগে, যদিও তখন ঠান্ডাই ছিল, বাট খুব ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস আসতেছে এবং আগুন যেটা বনফায়ারে যেটা ওরা করেছিল এটা আস্তে আস্তে নিভে যাচ্ছিল। তো শুভ আর যে দুজন ফ্রেন্ড আছে ওরা ঠিক করে যে আশেপাশে পাশে যে গার্ডেনটা আছে, বাগানটা আছে, ওখান থেকে গাছপালা থেকে ডালপালা নিয়ে আবার আগুনটা ব্যবস্থা করবে যাতে একটু ভালোভাবে আগুনটা ধরানো যায়। তো ওখানে একটা বড় গাছ ছিল। ওদের মালয়েশিয়ান ফ্রেন্ডটা যখন ওই কোনো মানে ছোট ছোট গাছের কোনো অংশ পাওয়া যায় দেখতে যায়, হঠাৎ করে একটা বড় ডাল ভেঙে পড়ে ওর ঠিক সামনেই। এবং এটা ভাঙার পরে ওইটু ভয় পেয়ে যায়। ও শুভকে ডাক দিয়ে বলতেছে দেখো বুঝলাম না এই ডালটা হঠাৎ করে এখানে ভেঙে পড়লো কেন। আরেকজন ফ্রেন্ড বলতেছে হয়তো বাতাস আছে, ওইখান থেকে হয়তো ভেঙে পড়ছে। তো এটা কোনো রকম ওরা এখান থেকে এসে পড়ে এবং বার্নার্ডকে বলে দেখো বার্নার্ড, এখানে আসলে আমরা তো এখানে নতুন, আর এখানে তো দেখো আমাদের থাকাটা খুব রিস্কি হচ্ছে, তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, দেখো উনি আসতেছে না কেন। হঠাৎ করে এক ফ্রেন্ড বলতেছে দেখো লেকের মধ্যে ওইখানে কিছু একটা মনে হয় লাভ দিল। এবং এটা বলতে বলতে যখন লেকের কাছে যায় ওরা দেখতেছে যে মানুষ আকৃতির কিছু একটা হবে যে লেকের মধ্যে লাভ দিছে। এটা দেখার পর নাকি ওদের যারা দেখছে এটা মানে দুই তিনজন ফ্রেন্ড দেখছিল ওরা খুব ভয় পেয়ে যায় এবং বাকি দুজন তো দেখে নাই। ওরা নাকি ও বলতেছে যে না এটা কিছু হয় নাই, বাট যারা দেখছিল ওরা বলতেছে যে দেখো এটা খুবই খারাপ কিছু একটা মানে আমরা দেখছি, এক কাজ কর আমরা রুমের মধ্যে বসি এবং বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও। তারপর ওরা রুমের মধ্যে যখন বসে, বাইরেও কোনো আগুনের ব্যবস্থা এরকম নাই। তো ওরা বাইরে থেকে শুনতেছে যে কেউ দরজা নক করছিল। তো নক করার পর বার্নার্ড ভাবে যে হয়তো রিলেটিভ আসছে। ওরা সেই উদ্দেশ্যে মানে দরজা খোলার উদ্দেশ্যে বাইরে যায়, মানে এটা যে এরিয়াটা ছিল মেইন গেটটাতে কেউ নক করছিল। ওরা যায়, খুলতে যাবে, গিয়ে দেখে যে ওখানে ওই বার্নার্ড গিয়ে দেখে যে হ্যাঁ ওর সেই রিলেটিভ বা যে ল্যান্ডের যে ওনার তিনি আসছে এবং অন্ধকার তো খুব। তো বলতেছে যে বার্নার্ড যে তোমাকে ফোন দিয়েছে তো তুমি ফোন ধরতেছো না, ব্রাদার তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে না আসলে আমার একটা সমস্যা হয়েছে, আমার গাড়িতে একটু ওই সমস্যা হয়েছিল, ওই সামনে গাড়িটা রেখে আসছি। তো তোমরা যেহেতু এত আগে এসে পড়ছো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু আগে এসে রিকোয়েস্ট করি যে তোমরা প্রোগ্রামটা শুরু করো। তো তোমরা সমস্যা নেই, প্রোগ্রাম শুরু করো। বা তোমার এই বনফায়ার কোথায়? বনফায়ার তো আগুনগুলো নিভে গেল কেন? ওই নিয়ে বলতেছে যেটা কোথায়। তো ওই মানে বলতেছে না আমরা এরকম তো বনফায়ারের মতো আয়োজন করছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আগুনটা নিভে গেছে। তো আমরা জ্বালানোর ব্যবস্থা করতেছিলাম কিন্তু ডালপালা খুব একটা পাচ্ছিলাম না। তো সেই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা রেডি করো, আমি আসতেছি, আমার এই গাড়িটা সামনে আছে, আমি এটা নিয়ে আসতেছি। তো ওই লোকটা সামনে গিয়ে গাড়ির জন্য আনতে যায় এবং গেটটা খোলা রেখে যায়। এরকম আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, লোকটা আসে না। এদিকে রাতও বাড়তেছে। তো শুভ এবং ওর যে কানাডিয়ান যে ফ্রেন্ডরা ছিল ওরা নাকি ওখানে যায়,
গিয়ে দেখে যে না, ওই লোকের কোনো হদিস নাই এবং আশেপাশে ওই লোক নাই, মানে গেট থেকে বের হয়ে দেখে। তো এটা দেখার পর ওরা আবার রুমে আসে এবং বার্নার্ডকে বলে যে দেখো বাইরে তো খুব ঠান্ডা, এখন তোমার ওই সে রিলেটিভ কোথায়, সে তো আসতেছে না, তো সমস্যাটা কি, সে কি চাচ্ছে না আমরা এখানে থাকি নাকি, একটু রেগেই বলে। তো এমন টাইমে নাকি বাইরে মানে কুকুরের আওয়াজ, মানে কুকুর আওয়াজগুলো যেরকম হয়, মানে এখানে কুকুর থাকার কথা না কিন্তু খুব জোরে জোরে আওয়াজ করছিল। তো এটা হওয়ার পর ওদের প্লেসটাই নাকি এরকম একটা হন্টেডের মতো, মানে খুব ভয়ঙ্কর একটা প্লেস, মানে এনভায়রনমেন্ট হয়ে গেছিল এখানে। তো একজন বলতেছে দেখো এটা বুঝলাম না কিরকম জায়গা, আমরা প্রথমে দেখলাম যে একটা বড়শি টান দিয়ে নিয়ে গেছে, আবার আমরা গাছের ওইখানে যাব, গাছের ডাল পড়তেছে, তো এরকম জায়গা কেন, আবার এখন কুকুর ডাকতেছে, আবার তোমার রিলেটিভ আসলো, মানে ওই বার্নার্ডকে বলছে তোমার রিলেটিভ আসলো, চলেও গেল, উনি আসতেছে না, মানে কি সমস্যাটা কি। তো বার্নার্ড এদিক দিয়ে ফোন দিতেই থাকলো ওর রিলেটিভকে। কয়েকটা ফোন দেওয়ার পরে রিলেটিভের সেই ওয়াইফ ধরে ফোনটা এবং সে বলতেছে বার্নার্ডকে, দেখো বলতেছে বার্নার্ড আসলে আমরা খুব সরি, আমি সহায় আসতাম, তো তোমার এরকম আমার হাজব্যান্ড, ও তো মানে যিনি ওনার ছিল, বলছে ও তো এরকম আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, আমরা একটু হসপিটালে আসছি, যদি সম্ভব হয় তোমরা একটু আসো। তো বার্নার্ড বলে যে ওকে তো দেখলাম ও মাত্র আমাদের এখানে আসলো, কখন অ্যাক্সিডেন্ট করলো। তুই লোকের ওয়াইফ বলতেছে যে যেটাই হওয়ার হয়েছে তোমরা একটু আসো, পারলে আসো। তো হসপিটালের ঠিকানা দেয়, ওরা 5 জন, মানে শুভরা যারা 5 জন ছিল, ওরা গাড়ি নিয়ে ওই হসপিটালে যায় এবং বার্নার্ডকে বলে, মানে বার্নার্ড ওর রিলেটিভকে বলে যে ব্রাদার তোমার এখানে কি এরকম অবস্থা, কেন অ্যাক্সিডেন্ট করলা কিভাবে, কখনই বা করলা, আর তুমি এসে চলে গেলা কেন, তুমি তো আমাদের প্রোগ্রামে থাকলে সমস্যা হইতো না। তখন সেই রিলেটিভ বলে যে আমি তো তোমাদের প্রোগ্রামে যাই নাই, তোমাদের প্রোগ্রামে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, আমি আমার ওয়াইফকে নিয়ে যাইতাম, কিন্তু মাঝপথে যাওয়ার পরে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর আমি এরকম হাতে খুব ব্যথা পাই, আমার ওয়াইফ সেফ থাকে, তো এর জন্য এই এখন আমাকে ওয়াইফ হসপিটালে নিয়ে আসলো। তোমরা কি বলতেছো, ওখানে কে ছিল? তো বার্নার্ড বলতেছে যে না, তোমার মতো এক লোক আমাদেরকে এরকম দরজা নক করলাম, নিজে দেখলাম তুমি আসছো, তো তুমি আসো না, এটা আমার কেমন হইলো। বার্নার্ড মানে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, এবং শুভ ওরা যারা ফ্রেন্ড সার্কেল ছিল ওরা নাকি পুরা মানে ভয় পেয়ে গেছে, আচমকা যে কি বলতেছে এই লোক। তখন বার্নার্ডের সেই রিলেটিভ বলে যদি বিশ্বাস না হয় দরকার হলে তুমি এখানে যে নার্স আছে ওনাকে বলো, দেখো আমি আমি এখানে আসছি, আমি তো তোমার প্রথম ফোনের কল পাওয়ার পরেই সেই সন্ধ্যার সময় আমরা রওনা দিয়েছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট করি। তখন বার্নার্ড বলে যে দেখো আমরা এখানে যাওয়ার পর লেকে মাছ ধরছিলাম, এই সিচুয়েশনটা বলে যে এখানে আমার বড়শিটাকে নিয়ে গেল, তারপরে আমরা আবার দেখতেছিলাম যে কেউ মনে লেকে ঝাঁপ দিচ্ছে, যে ওনার ছিল বা যে রিলেটিভ উনি ছিল উনি বলতেছে দেখো তোমরা গেছো ভালো কথা, আমি এর জন্যই গেছিলাম যে তোমার যেটা সেফ থাকো, কারণ এখানে রাত্রেবেলা কেউ তো থাকে না, এই জন্য অনেকেই, আমার এর আগেও দুইটা রিলেটিভ ছিল এখানে, ওরা অনেক এরকম সমস্যায় পড়ছিল, আর তোমরা যে লেকে মাছ ধরতে গেছো আসলে মাছ ধরা ঠিক হয় নাই, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো যাক যেটা হওয়ার হয়েছে, তোমরা এটা ভয় পাওয়ার কিছু না, এবং তোমরা এখানে আপাতত আর যাও না, পরে যদি কখনো যাও আমি সবাই যাব, আর সত্যি কথা বলতে আমি সেখানে যাই নাই, এবং তোমরা কাকে দেখছো জানি না, আর আসলে জায়গাটা রাত্রেবেলা থাকাটা একটু রিস্কি, এই জন্য আমি তোমাদের সাথে থাকতে চাইছিলাম, তো আমি যেহেতু পারলাম না, তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আর আশা করি তোমরা নেক্সট এরকম আমাকে ছাড়া কখনো যাও না। যেটা বলার পর শুভ নাকি ওরা ফ্রেন্ড সার্কেল একটু ভয় পেয়ে যায় এবং ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা যাবো না। তো এটাই ছিল আসলে ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন, তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার নাম হচ্ছে বেলাল। স্থানীয়ভাবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে সবাই বেলাল হুজুর নামেই চেনে। আমি 2013 সালের দিকে যখন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতাম, তখন আমি আমার বোনের বাসায় থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো তখন ওখানে বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, আর ওইখানে অত্যন্ত ভদ্র একজন মানুষ হিসেবে বেলাল হুজুর খুব সুপরিচিত ছিলেন। ওনার বাড়ি আসলে ভোলা জেলায়। উনি ওখানে একটা মহিলা মাদ্রাসার মুহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন, আর ওই মাদ্রাসার সাথেই একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের উনি
পেশ ইমাম ও খতিব ছিলেন। তো আমি ওয়াক্তীয় নামাজ ওই মসজিদে পড়তে যেতাম, আর ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে ওখানকার ওই বেলাল হুজুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনার সাথে বিভিন্ন ভাবে আমি কথা বলি, যদিও বা উনি শুরুতে ওনার কোনো বিষয়ে উনি সহজে বলতে চাইতেন না যে উনি কোনো বিষয় জানেন বা কি। তো ওখানে আর একজন ভাই আছে, ওই এলাকাতেই বাড়ি, তো তার নাম হচ্ছে শাকির ভাই। শাকির ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেন যে বেলাল হুজুরের কাছে কিন্তু দুজন জিন আসে। তা আমি খুব অবাক হলাম যে তাই নাকি। তো ওনার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, যদিও বা শুরুতে উনি কিছুতেই বলতে চাইতেন না, পরে অবশ্য আমার কাছে স্বীকার করেন যে হ্যাঁ। তো বিভিন্ন ভাবে আলোচনা, তখন আমি মানে কেবল ভূতে ফেমে যাওয়া শুরু করেছি এমন একটা সময় আর কি। 2013 সালে প্রথম একবার গিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম এরপরের সময়টা আর কি। তখন মোটামুটি আর কি ভয়ের গল্পগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। তো ওই সময় ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো উনি বলে যে অগণিত এত ঘটনা ঘটেছে যে উনি আসলে বলে শেষ করতে পারবেন না। তো ওনার কাছ থেকে সংগ্রহিত কিছু ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছে, অন্যের সাথে না, উনি নিজে ফেস করেছেন, এমন কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন যেগুলো আমি ভূতে ফেমে বলেছিলাম। এর মধ্যে ওনার কাছ থেকে সংগ্রহ করা প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটির সময়কাল ছিল 1991 বা 92 সালের দিকে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, মানে যেই জেলাটা একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। তো ভোলায় অসংখ্য দ্বীপ রয়েছে, যেমন চর আলেকজান্ডার, তারপর চর কুকরি মুকরি, এরকম অসংখ্য দ্বীপ রয়েছে, চর জব্বার। তো এর মধ্যে একটি দ্বীপ হচ্ছে চর জব্বার। তো ওই চর জব্বারে উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তো তখনও উনি বিয়ে শাদী করেননি। তো ওই চর জব্বারে উনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আসলে ওই আত্মীয়টা এতটা ক্লোজ আত্মীয় ছিল না যে ওখানে রাতের বেলা থাকবেন, মানে আত্মীয় জাস্ট কিছুটা দূর সম্পর্কের, তেমনটা আর কি, যে দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসবেন। রাতে থাকার মতো ওনার আসলে কোনো রকমের কোনো আয়োজন সেখানে ছিল না। তো উনি ওরকম প্রস্তুতি নিয়ে যাননি, আর ওনার সেটা ইন্টেনশনও ছিল না যে রাত্রে সেখানে অবস্থান করবেন। আর বিয়ে বাড়িতে তো এমনি বিভিন্ন ঝামেলা, এই কারণে উনি চিন্তা করেছিলেন যে উনি দাওয়াত খেয়ে চলে আসবেন। কিন্তু দেখা গেল যে ওই মেয়ে পক্ষ, তো মানে মেয়ে পক্ষের আত্মীয় উনি, এখন জামাই আসতে অনেক দেরি করেছিল, বিভিন্ন কারণে পথে দেরি হয়ে যায়। এই কারণে বিয়ে শেষ হতে হতে বেশ অনেক সময় লেগে যায়, এবং বিয়ে শেষ হওয়ার পর কন্যাকে বিদায় দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো উনি রাতের বেলা খাবার খেয়ে উনি চলে আসবেন আর কি, দুপুরের খাবার খাওয়ার পর রাতের বেলা খাবার খেয়ে চলে আসবেন। তো এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত আত্মীয়রা এসেছেন তারা মোটামুটি ওখানে থাকার নিয়েতে এসেছেন, আর যারা একটু আশেপাশে বাড়ি ছিল সবাই চলে গেছেন। এখন উনি একা মানুষ, যদিও বা কোনো কোনো আত্মীয় ওনাকে বলেছিল রাত্রে থাকার কথা, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে আমি চলে যেতে পারবো। আর ওখান থেকে ওনার যেই জায়গা, ওনার যে গন্তব্য, প্রায় 5-6 কিলোমিটার পায়ে হাঁটা পথ আর কি। সুতরাং উনি অনায়াসেই এইটাই, এতটুকু দূরত্ব, উনি এর থেকেও আরো বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন, এইটা নিয়ে ওনার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, তো উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। ওই সময় ছিল বৈশাখ মাস, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। তো উনি যখন রওনা দেন তখন আকাশের অবস্থাটা অতটা ভালো ছিল না। এর মধ্যে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় এসে পৌঁছান, এমন একটি জায়গায় এসে পৌঁছান যেটা সম্পর্কে উনি আগে থেকে জানতেন যে এই জায়গাটা অনেক ভয়ানক। কিন্তু রাতের বেলা যে এই জায়গা দিয়ে ওনাকে একা একা পার হতে হবে, এটি আসলে ওনার কল্পনা তো ছিল না, এবং উনি ভুলে গিয়েছিলেন যখন ওই আত্মীয় বাড়ি থেকে বের হচ্ছিলেন। তো উনি যখন ওই ভয়ানক জায়গাটাতে আসেন, অবশ্যই এই জায়গা সম্পর্কে প্রিয় লিসেনার্স আপনাদেরকে কিছুটা বলে নেই। সেটা হচ্ছে যে এই জায়গাটি বহু আগে, বলা হয় এখানে বহু আগে একটি শ্মশান ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় কালের বিবর্তনে সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে ওই জায়গা বিক্রি হয়ে গেছে, বহু হাত ঘুরে সেটা বিভিন্ন পর্যায়ে এসেছে। পরবর্তীতে যাদের কাছে আছে তারাও এখানে কোনো ঘর বাড়ি করেননি, সেখানে বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল হয়ে গেছে আর কি। তো বিভিন্ন কারণে মানুষ ওই জায়গাটাতে ভয় পেত, অনেকেই ভয় পেয়ে নাকি মারাও গিয়েছে। তো এই সমস্ত কারণে
মানুষ সচরাচর আসলে সন্ধ্যা বা রাতের বেলা ওখানে যেত না। আর আশপাশ দিয়ে যদিও কিছুটা বসতি গড়ে উঠছিল ওই সময়টাতে, এখন ওই জায়গাটা ভয় হওয়ার কারণে ওই মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পরে যেহেতু ঢুকতো না, তো সবাই চিন্তা করলো যে যেহেতু এই জায়গাটাতে অনেকেই ভয় পায় আর যার জায়গা আর কি যিনি ব্যক্তি, তো উনি সিদ্ধান্ত দিলেন একটা কাজ করি, যেহেতু বহু আগে এখানে শ্মশান ছিলই, তো এখন তো আর তারা কেউই নাই বা এটার কোনো অস্তিত্বও নেই, যেহেতু জায়গাটা আমি কিনেছি তাও সেটা বহু বছর হয়ে গেছে, তো এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করে দিই। তাহলে এই যে মানুষ ভয় পায়, আশেপাশে লোকজন এখানে আসতে সাহস করে না, হয়তোবা যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5বার আজান দেওয়া হবে, তো এই সমস্ত কারণে হয়তোবা এই জায়গার যে হন্টেড যে দুর্নামটা রয়েছে এটা হয়তোবা চলে যেতে পারে। এই চিন্তা করে ওখানে একটি ছোট মসজিদ দেওয়া হয়, টিনের মসজিদ, মানে টিনের ঘর, আর মাটি, মানে ওইটার যে ফ্লোর এটা ছিল মাটির ফ্লোর আর কি, মানে মাটির আমরা যেটাকে ডোয়া বলি গ্রামে আর কি, যে মাটির ফ্লোর আর কি, আর চারদিকে টিন, মসজিদের চালাওটাও টিন, মানে মসজিদের ছাদটাও টিনের আর কি। তো এই মসজিদে উনি এর আগেও নামাজ পড়েছেন এবং মসজিদের ইমাম সাহেবকেও বেলাল হুজুর চেনেন। তো এটা উনি জানেন যে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়তে আসেন ওনার 2 ছেলেকে নিয়ে, তারপরে মাগরিবের নামাজ পড়েন এবং এশা পর্যন্ত অপেক্ষা করেন ওনার 2 ছেলেকে ওই মসজিদের মধ্যেই আরবি পড়ান উনি, এবং এশার নামাজ উনি জামাতের সাথে আদায় করে এবং নামাজ পড়িয়ে আবার উনি চলে যান। ওনার সাথে একটি হারিকেন থাকে, ওই হারিকেন নিয়ে আবার 2 ছেলেকে নিয়ে চলে, আর ফজরের সময় আসেন। ফজরের সময় যখন আসেন তখনও ওনার 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, 1 ছেলেকে সাথে নিয়ে আসেন না, 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, এটা উনি জানতেন। তো উনি এই জায়গাটা যেহেতু ঢুকে গেছেন, উনি ভয় পাচ্ছিলেন, মনে মনে দোয়া দুরুদ পড়ছিলেন এবং দ্রুত পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়ে যায়, কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এমন ঝড়, তো উনি চিন্তা করছেন এখনই কোনো গাছপালা ভেঙে ওনার হয়তোবা ঘাড়ের উপর পড়বে আর কি। তো উনি দ্রুত, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, উনি বিজলি চমকানোর আলো যতটুকু দেখেন উনি মসজিদ দেখতে পাচ্ছিলেন, উনি দ্রুত ওই মসজিদের কাছে চলে যান এবং মসজিদের তালা মারা ছিল না, জাস্ট খালি দরজার উপরে শেকল লাগানো ছিল, শেকল খুলে ভিতরে ঢুকে পড়েন। ঢুকে পড়ার পর উনি যেটি করেন সেটি হচ্ছে যে যেহেতু বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে আর কি, উনি ভেতরে ঢুকে, মানে যতটুকু ওই যে বিজলির চমকানো আলো তো আসলে মসজিদে ঢুকছিল না, যেহেতু জানালাও বন্ধ ছিল, উনি হাতড়ে মসজিদের মেহরাব যেখানে থাকে আর কি, কারণ মানে গ্রামগঞ্জে মসজিদের যে মেহরাব থাকে, মেহরাব বলতে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ান, তো ওই জায়গাটা, হ্যাঁ, তো ওই আশেপাশে সাধারণত ম্যাচ, মোমবাতি এগুলো রাখা থাকে, এরকম মানে একটা কমন জায়গা থাকে আর কি। তো উনি ওরকম হাতড়ে সত্যি একটা ম্যাচ এবং মোমবাতি পেয়েও যান সেখানে। তো উনি সেই ম্যাচ দিয়ে মোমবাতিটি ধরানোর পরে এদিকে বাইরে তো প্রচন্ড ঝড়, এবং ঝড় কিছু সময় পরে শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়। তো উনি চিন্তা করলেন যে কি করি, তো মসজিদের একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা ছিল, উনি সেই কোরআন শরীফ পড়া শুরু করেছেন। তো পড়ছেন, একটা সময় কি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, একদম সবকিছু স্বাভাবিক, আর বৃষ্টিও নেই, ঝড়ও নেই। উনি চিন্তা করলেন তাহলে এখন বাইরে বের হওয়া যাক, উনি চিন্তা করছেন। তো এদিকে কি হয়েছে যে দীর্ঘ সময় ধরে ওই বসে থাকতে ওই একটু চিকন যে মোমবাতিটি ছিল, এই মোমবাতিও মানে শেষ হয়ে গিয়েছিল, তো যার কারণে উনি আর কোরআন শরীফও পড়তে পারছিলেন না। তো উনি যখন কোরআন শরীফ পড়া মূলত থামিয়ে দিয়েছিলেন, এরপরেই মানে আলো যখন নিভে গিয়েছিল, এরপরেই উনি চিন্তা করলেন যে তাহলে চলে যাই, এখন আর থেকে দরকার নেই, চলে যাই। তো উনি বাইরে বের হবেন, হঠাৎ করে উনি এক ধরনের থপ 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 শব্দ শুনতে পান। কাদার মধ্যে যদি কেউ পায়ে হেঁটে বেড়ায়, খালি পায়ে হেঁটে বেড়ায়, এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি কিন্তু জানতেন যে এত রাত্রে কিন্তু এখানে কোনো মানুষ আসার কথা নয় এরকম ঝড়ের মধ্যে। তো এই কারণে উনি ভাবলেন যে কি ব্যাপার, কে এখানে। উনি আবার এটাও ভেবেছিলেন যে আশেপাশে কি আম গাছ আছে কিনা, কারণ হয়তোবা গাছ থেকে আম পড়তে পারে, আম ঝড়ের পরে আম কুড়ানোর জন্য কেউ হয়তো গ্রামের লোক আসতেও পারে। কিন্তু উনি ভাবলেন যে এমন ভয়ঙ্কর জায়গা যেখানে খোদ ইমাম সাহেব তার 2 ছেলেকে নিয়ে আসে, এই রাতের বেলা এখানে আম কুড়োতে আসার সাহস যে কেউ করবে না এটা নিশ্চিত। উনি মানে দরজা খুলে বের হবেন এমন সময়, মানে তার আগেই শব্দটি উনি পাচ্ছিলেন, উনি আর দরজা খুলেন না। উনি ভেতর থেকে বলেন, এই বাইরে কে? উনি
একবার শুধু বলেছেন, এরপরে বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, বলে তুই বাইরে বের হ। হঠাৎ করে এরকম একটা অপরিচিত লোক তার সাথে তুই তুকারি করে ওঠে, এই বিষয়টা ওনার ভালো লাগে না এবং উনি সন্দেহ করে কি ব্যাপার, এইভাবে তো কেউ কারো সম্বোধন করে না, তো এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। উনি আর দরজা খোলেন না, উনি আবার মসজিদের মধ্যে ঢুকে পড়েন। এখন সমস্যা হলো যে মসজিদের মোমবাতি তো নিভে গেছে, একটা মোমই ছিল। এখন উনি সাহস করে, মানে যেহেতু ম্যাচের মধ্যে কিছু কিছু কাঠি ছিল, ওই কাঠিটা বারবার জ্বালাচ্ছিলেন, কিন্তু কাঠি কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, আর কতক্ষণ জ্বলবে। মসজিদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আগে তো বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির আলো মসজিদের ওই বেড়া এবং ওই উপরে টিনের ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে কিছুটা বিজলির আলোর কারণে মসজিদের মধ্যে কিছুটা আলোকিত হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিও নাই, ঝড়ও নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছে না। যখনই ওই ম্যাচের কাঠির আলো নিভে যাচ্ছিল, সাথে সাথে অন্ধকার। আর উনি ফিল করছিলেন যে ওই যে যেই বাইরে থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল কেউ একজন, সে আস্তে আস্তে মসজিদের চারদিকে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় মসজিদের দরজা সামনে দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে আবার জানালার পাশে যায়, জানালার পাশ দিয়ে আবার মসজিদের সামনের দিকে, মানে সামনের দিকে চলে আসে। কেমন সামনের দিকে আসতে আসতে আবার আরেক পাশে জানালার কাছে চলে আসে। এইভাবে চারদিকে ঘুরছে এবং মাঝে মাঝে বলছে, বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। তো উনি তো বুঝতে পেরেছে যে এইবার বাইরে বের হলে ওনার জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি তো কোরআনে হাফেজ, উনি জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পর দেখলেন যে ওই, বা শুনলেন যে ওই ইয়ে নাই, ওই শব্দটা নাই। কিন্তু এবার মনে হচ্ছে বাইরে অনেকেই আছে, শব্দ না থাকলেও মনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু এটা কোনো মানুষের শব্দ না। বড় মানে সিংহ, বাঘ, ভল্লুক যেরকম গর্জন করলে যেরকম শব্দ শোনা যায়, ওই রকম মনে হচ্ছে বাইরে হিংস্র জন্তু জানোয়ার অপেক্ষা করছে, তাকে খেয়ে ফেলবে বের হওয়ার সাথে সাথে। এরকম চললো বেশ খানিকক্ষণ। এর কিছু সময় পর হঠাৎ করে দরজায় ঠক 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 আওয়াজ শুরু হয়েছে। আওয়াজ শুরু হওয়ার পর এই যে কণ্ঠে ডাকছে, সেটা হচ্ছে ওনার বাবার কণ্ঠ। বেলাল, বাবা বাইরে আয়, তোর সাথে কথা আছে। তখন বেলাল হুজুর কোনো কথা বলে না। এর কিছু সময় ওনার চাচা, যিনি অনেক আগে মারা গিয়েছিলেন, এই চাচার কণ্ঠে ডাকছে, বেলাল, আমি তোমার চাচা, দরজা খোলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু বেলাল হুজুর কিন্তু জানতেন যে আমার বাবাও জীবিত নেই, আমার চাচাও জীবিত নেই। এরা তাদের কণ্ঠস্বর নকল করে, মায়াজালে আবদ্ধ করে আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছে। তো উনি ভয়ে একদম জড়সড় হয়ে গেছেন। উনি চিন্তা করেছেন এই আজকের রাতই ওনার জীবনের হয়তো বা শেষ রাত। এরকম প্রায় ঘন্টা খানিক চলতে থাকে। আর এইরকম এই ধরনের সিচুয়েশন যদি কারোর সাথে চলতে থাকে, প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মনের অবস্থা কেমন হয়। এর মধ্যে উনি চিন্তা করেন যে কয়টা বাজে, দেখি ফজরের আজানের কতটুকু সময়। কিন্তু সমস্যা হলো ওই মসজিদে কোনো ঘড়ি ছিল না, আর ওনার হাতেও কোনো ঘড়ি ছিল না। কারণ উনি মসজিদে ঘড়ি ছিল না, উনি ওই মোমবাতি জ্বালানোর পরে চারদিকে তাকিয়েছিলেন, উনি দেখেছেন মসজিদে কোনো ঘড়ি নেই। তো উনি বুঝতে পারছিলেন না যে আসলে মানে কয়টা বাজে, কারণ ফজরের আজান, উনি আশা করেছেন ফজরের আজান দিলে এই সমস্যা থাকবে না। তো উনি যেই নাই চিন্তা করছেন, হঠাৎ করে বাইরের থেকে কোনো একটা মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে। আর আজান ভেসে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আশেপাশের সব শব্দগুলো মিলিয়ে যায়। উনি সাহস পান, উনি মসজিদ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং বাহিরে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং চাঁদের আলোয় পথগুলো আলোকিত হয়ে আছে। তো উনি হাঁটা শুরু করেন যেদিকে উনি যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে একটি বাজার পড়ে, ওই বাজারে একটা মসজিদ রয়েছে। উনি চিন্তা করলেন যে হাঁটতে হাঁটতে যাই, তো মাত্র তো আজান হয়েছে, আমি যেতে যেতে ওই মসজিদে ইমাম সাহেব চলে আসবে, ওখানে ফজরের নামাজ আদায় করব। উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন জঙ্গলটা মানে তখনও পার হননি, মানে মসজিদটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন ওনার 30-40 হাতের সামনে একটা সাদা জুব্বা পরা মানুষ হেঁটে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে জাস্ট। তো উনি চিন্তা করেন যে ইনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে।
কিন্তু সে সালামের কোনো উত্তর নেয় না। তো উনি বলছেন যে জনাব আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু হেঁটে যাই, আপনার সাথে কথা বলি। কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তরও দেয় না, কোনো কথাও বলে না, সোজা হেঁটে যাচ্ছে। তো বিলাল হুজুর চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে যেহেতু একটা মাত্র মানুষকে পেয়েছি, আর ফজরের আজান যেহেতু হয়ে গেছে, এখন তো কোনো জিন ভূত আমার কাছে আসবে না, সুতরাং এই মানুষই হবেন, সুতরাং এনার সাথেই হেঁটে যাই। এই চিন্তা করে ওনার সাথে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এত চেষ্টা করছেন ওনার সাথে লেগে থাকার জন্য বা ওনার কাছে যাওয়ার জন্য, উনি এক কদম আগান তো মনে হয় যে উনি আর সামনের জন্য আরো 5-6 কদম সামনে চলে যান, এরকমটা মনে হয়। আর উনি যখন ওনার পেছন পেছন হাঁটছিলেন, আর বেলাল হুজুরের মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো আছে, বড় গাছ, এই গাছের উপর বানর বা শিম্পাঞ্জি টাইপের কিছু লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে, এরকম একটা না অনেক। তো এইভাবে উনি মানে চলতে থাকে। তখন বিলাল হুজুর ভয় পান যে কি ব্যাপার, ফজরের আজান হয়ে গেছে, এরকম জিনিস তো আমার সাথে হওয়ার কথা না, বা এরকম জিনিস লাফালাফি করার কথা না, এই জঙ্গলে কোনো এরকম বড় ধরনের কোনো বানর বা শিম্পাঞ্জি তো থাকারও কথা নয়, তাহলে কি হচ্ছে আমার সাথে? আর ইনার আমি এত জোরে হেঁটে ওনার ধরতে পারছি না কেন? তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই ব্যক্তিটি মানে যেদিকে যাচ্ছিলেন বিলাল হুজুর ওই দিকেই যাচ্ছিলেন, মানে চিন্তা করছে এই লোকের পিছু ছাড়া যাবে না, নাহলে আমার বিপদ হবে, এই চিন্তা করে পিছু। তখন দেখে বিলাল হুজুর দেখে যে ওই লোকটি জঙ্গল থেকে বের হয়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো বিলাল হুজুর হাফ ছেড়ে বাঁচলেন যে যাক অন্তত জঙ্গল থেকে বের হয়েছে, কিন্তু রাস্তা বাদ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ওই লোকটা হেঁটে যাচ্ছেন। তো উনি আর 7-5 ভাবেন না, উনি তার পেছন দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন। দেখলেন বিলাল হুজুর খেয়াল করে রাস্তা দিয়ে গেলে ওই বাজারে যেতে যে সময়টা লাগে, ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তার থেকে কম সময় লাগে। উনি চিন্তা করেন ওই লোকটা হয়তো বা এই কারণেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিলাল হুজুর দূরে মানে যেখানে ওই বাজারটা রয়েছে, বাজারের যে দোকানগুলো বন্ধ রয়েছে ঝাপ লাগানো আর কি, তো বাজারের ওই দোকানের বাইরে কিছু কিছু আগে যে হলুদ বাল্বগুলো জ্বলতো না, এখন তো আমরা এনার্জি বাল্বগুলো লাগাই, সেই হলুদ বাল্বগুলো কিছু কিছু দোকান জ্বলছে, আলো দেখা যাচ্ছে দূর থেকে। তো উনি পেছন থেকে তাকে কিন্তু ডেকেই যাচ্ছেন, জনাব দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। যখন দাঁড়ায় না তখন আবারও সালাম দেন, এরকম বহুবার তাকে সালাম দিয়েছেন। তো যখন ওই বাজারের কাছাকাছি চলে এসেছে ওই লোকটি, এবং বেলাল হুজুর তার থেকে কিন্তু 20-30 হাত দূরে, ওই সময় ওই লোকটি বেলাল হুজুরের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে বেলাল হুজুর দেখেন লোকটির চেহারা এত সুন্দর, মানে চেহারা থেকে মনে হচ্ছে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, সাদা লম্বা দাড়ি, জুব্বা পরা, অত্যন্ত সুন্দর চেহারা, যা এই চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় ওই হুজুর বা ওই ব্যক্তিটি বেলাল হুজুরের এতক্ষণ ধরে দেয়া সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা উত্তর নিয়েছেন নাকি। তখন ওই লোকটি তখন বলেন, তুমি রাতের বেলা এখানে কি করছিলা জঙ্গলের মধ্যে ওই মসজিদে? তখন বেলাল হুজুর বলেন, আমি তো ঝড়ের কারণে আটকে গিয়েছিলাম। বলে, তুমি কি জানতা না এখানে কি ভয়ানক ব্যাপার রয়েছে? আমি যদি আজকে না আসতাম ওরা তোমাকে জানে মেরে ফেলতো। তুমি পেছন দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখো কিনা। বেলাল হুজুর তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে আবছা দেখা যাচ্ছে বিশাল বড় বড় মানে বাঘ, একটা বাঘ মনে হচ্ছে হাতির সমান, একটা সিংহ মনে হচ্ছে হাতির সমান, আর দানবীয় আকৃতির বেশ কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। তো বলছে যে আর কখনো এখানে রাতের বেলা এভাবে আসবা না, যাও, চলে যাও। এই বলে ওই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন বেলাল হুজুর বুঝতে পারেন ইনি কোনো মানুষ ছিলেন না, ইনি একজন ভালো নেককার জিন ছিলেন। তো উনি বিপদে পড়েছিলেন, এই কারণে হয়তো আল্লাহ তাআলাই এই জিনকে ওনাকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। তো উনি দ্রুত এক দৌড়ে উনি বাজারের মধ্যে ঢুকে যান, যেহেতু একদম কাছেই চলে এসেছিলেন। আর বাজারের মধ্যে যেখানে মানে মসজিদ রয়েছে, ওই মসজিদটি উনি চিনতেন যদিও, কিন্তু উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে বাজারে যে পাহারাদাররা থাকে, চৌকিদার যারা পাহারা দেয়, এদের সাথে ধাক্কা লাগে। ওই চৌকিদার বলে ওঠে, এই মিয়া চোখে দেখেন না, কোত্থেকে আসছেন এত রাতের বেলা, এই বাজারের মধ্যে কি করেন, চুরি চামারি করার ইচ্ছা আছে নাকি? এরকম করে মানে বলে ওঠে, কারণ এত রাতের বেলা কেবল ঝড় শেষ হয়েছে, মানে উনি দৌড়ে চলে আসছেন, উনি চিন্তা করছেন হয়তো চুরি চামারি করে দৌড়েছে, মানে দৌড় দিয়েছেন কিনা, তাদের মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। তখন বেলাল হুজুর বলেন যে আমি তো ওই মসজিদে ছিলাম। তখন ওই চৌকিদাররা বলে, কোন মসজিদে ছিলেন? তখন ওই জায়গার নাম বলে, সঙ্গত কারণ আমি কিন্তু জায়গাটার নামটা বলছি না, প্রিয় লিসেনার্স। তো বলে, মিয়া তোমার তো মানে ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ওখানে কত লোক মারা গেছে তুমি জানো?
বলে হ্যাঁ আমি তো জানি ওই জায়গাটা ভয়ানক। তাহলে রাতের বেলা তুমি কেন ওই দিক দিয়ে আসতে গেছিলা? তোমার কপাল খুব ভালো। বলে যে আমি মসজিদে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, নামাজ পড়বো। বলে আজানের তো এখন অনেক দেরি। বলে না না, আমি তো আজানের শব্দ শুনেছি। বলে আজানের শব্দ শুনছো মানে? রাত বাজে এখন 2:30, তুমি আজানের শব্দ শুনলা কোত্থেকে? সত্যিও চৌকিদারের হাতের ঘড়িতে উনি দেখেন যে রাত 2:30 বাজে। তখন চৌকিদাররা সাথে নিয়ে মসজিদের কাছে নিয়ে যায়। মসজিদের কাছে নিয়ে বলে যে তাহলে তুমি অপেক্ষা করো, আর যদি খারাপ লাগে তুমি এই যে আমাদের এদিকে চলে এসো, তোমার সাথে গল্প করবো। তো উনি চিন্তা করে যে মসজিদের এখানে আবার বসে থাকবে একা একা, উনিও চৌকিদারদের সাথেই গল্প গুজব শুরু করেন, বিভিন্ন বিষয় বলতে থাকেন। এর অনেকক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসেন। তখন মুয়াজ্জিন আসার পর মুয়াজ্জিন সাহেবের সাথে ওই চৌকিদার পরিচয় করাই দেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন আসলে আপনার ভাগ্য ভালো, নাহলে তো এই মসজিদের নামাজ পড়ে রাতের বেলা তো সবাই চলে যায়, কেউ দেরি করে না ওই মসজিদটাতে। আর আপনি সেই রাতের বেলা ঝড়ের মধ্যে ওই মসজিদে আটকে গিয়েছিলেন, সত্যি আল্লাহর অশেষ রহমত। তো যদিও মুয়াজ্জিন আরো দেরি করে আসতেন, উনি তাহাজ্জুদ পড়ার জন্য সাধারণত আজানের 1 ঘন্টা আগে চলে আসেন, তো যার কারণে তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন। তো মসজিদের মধ্যে উনি ঢোকেন। উনি যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেননি, উনি আজানের আগ পর্যন্ত যতটুকু সম্ভব উনি মসজিদে ঘুমিয়ে নিয়েছিলেন। পরে ফজরের নামাজ পড়ার পরে যখন চারদিকে ফাঁকা হয় তখন উনি বাড়িতে চলে আসেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি উনি আমার সাথে শেয়ার করেছেন। তো প্রিয় লিসেনার্স, বেলাল হুজুর সর্বশেষ ওনার সাথে যখন আমার দেখা হয়েছিল, উনি ঢাকার যে মুগদা রয়েছে, মুগদা টিটিপাড়া, ওখানে একটি মহিলা মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তীতে উনি কোথায় গিয়েছেন আমার ঠিক জানা নেই, তবে ওনার কাছে অনেক ঘটনা রয়েছে। এবং আমার মনে পড়ে যে ওনাকে রাসেল ভাই ইনভাইট করেছিলেন যে ভূত এফএমে সরাসরি আসার জন্য। উনি রাজিও হয়েছিলেন শুরুর দিকে, কিন্তু ওনার সাথে থাকা যে 2টো জিন রয়েছে তারা নাকি ওনাকে নিষেধ করে দিয়েছিল এই প্রোগ্রামে না যেতে, বা উনি যেন এইভাবে পাবলিকের সামনে মানে কথা না বলেন বা ফেস না করেন আর কি। এই কারণে উনি আর আসেননি। তবে উনি আগ্রহী ছিলেন শুরুতে, তো পরবর্তীতে উনি আর আসেননি। তো ওনার ফোন নাম্বার আমি হারিয়ে ফেলেছিলাম, তারপর আমার ডায়েরিতে লেখা ছিল, আমি কল করেছিলাম কিন্তু ফোন নাম্বারটা বন্ধ পেয়েছি, যার কারণে রিসেন্টলি ওনার সাথে যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি তোফা, ঢাকা থেকে বলছি। জানি আপনি ভালো আছেন এবং আপনি ভালোর দলে সবসময় ভালোই থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, 2008 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছিলাম, বাট আলটিমেটলি সেটা শেষ। এখন আপনি আছেন, সেটাই আমাদের ভরসা। তো গল্পটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম অনেক আগে থেকেই। ঘটনাটা 2007 বা 2008-এর আমার জীবনের একমাত্র একটা অ্যাবনর্মাল বা প্যারানর্মাল ঘটনা। সো আমি এটা আজকে শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আচ্ছা, ঘটনাটা খুব সিম্পল হয়তো, বাট আমার কাছে খুবই মানে কি বলবো, সেটা স্কেরি একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আমাদের বাসা ছিল তখন হচ্ছে ঢাকার মালিবাগে। সো এটা আসলে স্পেসিফিক আমি জায়গার নাম বললাম এই কারণে, কারণ জায়গা নিয়ে বা স্পেসিফিক কোনো বাসা নিয়ে আসলে ঘটনা না, ঘটনা একদিনের। কারণ আমরা যে বাসাটা ছিলাম সেই বাসাটায় অলমোস্ট 25 বছরের মতো ছিলাম, বাট 25 বছরে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস কখনোই হয়নি, কারোর সাথেই হয়নি। মাঝে মধ্যে ছাদে একটা সাউন্ড হতো, বাট ওটা আসলে এরকম তেমন কিছু না, ছাদে গেলে কিছু দেখা যেত না। সো আমাদের বাসার পাশেই একটা বাসা ছিল, সেটা হচ্ছে ওদের 5 তলা বিল্ডিং, আমাদেরটা হচ্ছে 6 তলা বিল্ডিং। তো আমরা 6 তলায় থাকতাম। তো সুবিধা যেটা ছিল, 5 তলার মানে যে ছাদের সাথে আমাদের পুরো ফ্লোরটা ছিল। সো আলটিমেটলি আর 2 বিল্ডিং এর আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, আমাদের মেইন রোড ছিল, মানে রাস্তার উপরে 2টা বিল্ডিং। সো আলটিমেটলি এই 2টা বাসা পাশাপাশি, এবং খুব বেশি হলে 1 মিটারের মতো আসলে, মানে ওরা যদি কেউ ছাদে উঠতো, ওদের বাসায় যারা ছাদে উঠতো তাদের সাথে আমরা কথা বলতাম, আমার ফ্রেন্ডসরাই ছিল। সো ওরা যখন কিছু দিতে চাইতো ইজিলি আমরা হাত দিয়ে আনা নেওয়া করতে পারতাম, খুব ক্লোজে মানে ছিল বিল্ডিং 2টার অবস্থান। সো এরকমই অবস্থায় আমার বাবা সেদিন বাসায় ছিলেন না, উনি দেশের বাড়িতে গিয়েছিলেন। তো আমরা বাসায় 3 জন, বাকি বলিনি, আমার ভাই বোন নেই, আমি একা। সো আমার আম্মু, আমি এবং আমাদের কাজের মেয়ে ছিল।
সো আমরা সেদিন একই রুমে, যেহেতু কেউ নাই, পুরুষ মানুষ, মানে এরকমই একটা মাথায় কাজ করছিল। নর্মালি আমার রুমে আমার কাজের মেয়ে আর আমি একসাথে ঘুমাতাম, ও নিচে আমি উপরে। সো নর্মালি সেদিন হলো কি সবাই আমরা একসাথে ঘুমাবো, এরকম একটা প্ল্যান হলো, কারণ বাবা সচরাচর দেশে যায় না একা। তো এরকমই ছিল। আমাদের বেডরুমটার একটু ডেসক্রিপশন দেই। বেডরুমটার থেকে শুরু করে আমাদের কিচেন পর্যন্ত একটু লম্বা বাসাটার স্ট্রাকচারটা। আর এই বেডরুমের পাশে ছিল বারান্দাটা একটু বড়। তো আমাদের যে পাশের বিল্ডিংটা, সেটা ছাদটা ছিল সেই বেডরুম থেকে শুরু করে কিচেন পার হয়েও ছাদটা একটু বেশি, অর্থাৎ ওদের প্লটটা একটু বেশি ছিল, বিল্ডিংটা একটু মানে আমাদের বিল্ডিং থেকেও বড় ছিল। সো আমাদের পুরো বাসাটা কভার করেও ওদের ছাদটা আর একটু সামনে চলে গিয়েছিল। সো পুরো বাসাটাই ছাদ থেকে দেখা যেত এবং খুব সুন্দর বাতাস আলো বাতাস ছিল। আর যেটা হতো বা আমাদের বাসার সবসময় দরজা জানালা ছাদের পাশে খোলাই থাকতো, কারণ হচ্ছে ওদের বাড়িওয়ালারা ছাড়া ছাদে কেউ উঠতো না। তো যার কারণে আমরা খুব কমফোর্টেবল ফিল করতাম এবং সবসময় এই দরজা জানালা পর্দা কিছুই আর কি মানে আলো বাতাসের জন্য সবই ওপেন থাকতো। সো 2000 আমি একটু বলে নেই, আমরা এই বাসায় এসেছিলাম 92 or 1 এর দিকে। তো তখন আমি অনেক ছোট, আর আমি 98 না সরি 2007 ঘটনা যদি বলি, তখন আমার ইন্টার পরীক্ষার পর ব্রেক চলছিল, আমি তখন অ্যাডমিশন টেস্টে কোথাও ভর্তি হইনি। সো ওই সময় আমার অভ্যাস ছিল আমি রাতের বেলা বই পড়তাম। তো ওই সময় আমি মাসুদ রানার খুব মানে ফ্যান ছিলাম এবং মাসুদ রানার একটা বই পড়ছিলাম। তো পড়তে পড়তে সেদিন এখানে একটু বলে নেই, সেদিন রুমের মধ্যে আমার আম্মুর বেডরুমে আমরা আসলে মানে সবাই একসাথে ছিলাম। তো কাজের মেয়েটা ছিল হচ্ছে নিচে, উপরে আমি আর আম্মু। তো ও যে বরাবর ছিল ওই বরাবরই আসলে দরজা, এবং দরজাটা ওপেনে ছিল বাতাস আসার জন্য, যেহেতু এটা জুন মাসের দিকে, সো একটু গরম। সো দরজা ওপেন করে আমরা ঘুমাচ্ছিলাম। তো আমি আসলে সজাগ, আমি বই পড়ছিলাম। তো বই পড়তে পড়তে হঠাৎ 3টার দিকে আমি শব্দ শুনতে পেলাম, আমার পাশেই জানালা ছিল। সো আমি দেখলামও যে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি যেটাকে বলে, হঠাৎ করে। সো বৃষ্টি দেখার পর আমার হঠাৎ করে মনে হলো যে আমাদের বারান্দায় কিছু কাপড় আছে যেগুলো ড্রাই, এবং ওগুলো আনার জন্য আমি দৌড় দিলাম। দৌড় দিয়ে বারান্দায় যখন গেলাম, লাইট জ্বালানোর মানে অপশন ছিল। সো লাইট জ্বালানোর পর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা সিচুয়েশন, বাতাস খুব সুন্দর, চারপাশে একটা বৃষ্টি হচ্ছে ঝিমঝিম, তো পাশে ছাদ, সো ওপেন একটা স্পেস। তো আমি খুব এনজয় করছিলাম এবং আমি গ্রিলের সামনে এসে অনেকটা হাত বাড়িয়ে বৃষ্টির পানি নিয়েও দেখছিলাম যা পানি কতটা ঠান্ডা। ঠিক এই সময় আমি নোটিস করলাম ওই বাসার একদম কর্নারে, মানে আমাদের বাসা থেকে অপোজিট যে কর্নারটা, সেই কর্নারে ওদের বাসায় আবার কাজের লোক ছিল, একটা ছোট মেয়ে দারোয়ান আর একটা বুয়া। সো আমি দেখলাম ওদের বাসায় ছোট যে মেয়েটার নাম নার্গিস, ও দাঁড়ানো। এবং অন্ধকার থেকে যেটা বুঝছিলাম, আমি লাইটের নিচে, বাট ছাদটা তো অন্ধকার, বাট দূর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম যে ওই পাশে ঘোরা, ওর ব্যাক সাইডটা আমি দেখছি। সো ওই সময় আমি খুব মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে ও এত ছোট মানুষ এত রাতে কেন ছাদে। আর নর্মালি যেটা হয়, ওই বাসার আপু বা ভাইয়া যে কোনো সময় ছাদে উঠতো, সো ওদের জন্য আসলে রাতে উঠাটা সমস্যা না, বাট সার্ভেন্টরা কেউ সন্ধ্যার পরে আসলে উঠতো না। সো আমি একটু কনফিউজ হয়ে দেখলাম যে ও দাঁড়ানো। তো আমিও গ্রিলের উপর মানে অনেকটা আরাম করে দাঁড়িয়ে আমি ওকেই দেখছিলাম যে ও কি করে এত রাত্রে, তাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতে আসলো না কি। তো ওই সময় হঠাৎ আমার দিকে ঘুরলো, বললাম যে অন্ধকার, সো ঘুরলো। আমি কিন্তু কেন নার্গিস ভাবলাম, একে তো বয়সে ছোট, তার মধ্যে ফ্রক পরতো, সো আমি দেখছিলাম ফ্রক পরা। সো ওটা যখন হলো আমি ভাবলাম যে ওর সাথে আমি কথা বলবো, কিরে নার্গিস এত রাত্রে কি ছাদে, এই সেই। এবং আমার দিকে আস্তে আস্তে আগানো শুরু করলো। তো ওই যখন আগাচ্ছে আমি হঠাৎ করে নোটিস করলাম যে না, এটা আসলে কোনো ছোট মানুষ না, একটা বড় মানুষ। আর সে আসলে হাঁটুতে ভর দিয়ে দাঁড়ানো ছিল, যার কারণে আমি তাকে ছোট ভাবছিলাম, বাট ফ্রকটা আমি আসলে মানে কারেক্ট করতে পারলাম না। দেন আমি যেটা মানে পরের সেকেন্ডে আমি যেটা বুঝলাম যে সে আসলে হামাগুড়ি দিয়ে আসছে। এবং আরেকটু ভালো করে আমি মানে বৃষ্টিটা কিন্তু এমন না যে আমি তাকে বুঝতে পারবো না, কারণ সে অনেক দূরে না, ছাদের এই কর্নার সেই কর্নার, এবং আমার প্রতিদিনের চেনা শোনা জায়গায়, নতুন জায়গাও না। তো তখন দেখলাম, আমার কাছে এটা মনে হচ্ছিল যে সে ছেলে নামে বুঝতে পারছি না, বাট তার গায়ে কোনো জামা কাপড় ছিল না।
এবং এটার জন্য আমি আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা আসলে কে হতে পারে। আমার মাথায় আসলে অ্যাবনর্মাল কোনো কিছু তখনও হিট করেনি। আমার মাথায় ছিল যে কি তাহলে কি দারোয়ান নাকি কেউ চোর, আসলে কোনো কিছু এরকম মানে আসলে মাসুদ রানার বই থেকে রিয়েলিটিতে আসতে আসতে নর্মাল কিছু দেখবো এরকম আসলে আমার মাথায় ওই সময় ব্রেন রেডি ছিল না। তো তারপরে যখন আমি দেখলাম সে অনেকটা মানে হাফ ছাদ পার হয়ে সরাসরি আমার দিকে আসছে, ঠিক ওই সময় আমার কাছে মনে হলো যে না, এটা তো আসলে নর্মাল একটা কিছু, এটা নর্মাল হতে পারে না, কারণ এই জিনিসটা খুবই হরেবল। এবং আমি নোটিস করলাম আমার দিকে সে হামাগুড়ি দিতে দিতে আসছে। সো একটা নর্মাল মানুষ সে কিন্তু হামাগুড়ি দিতে দিতে আসবে না, এবং তার হাত পা মানে স্ট্রাকচারটা এরকম আমার কাছে মনে হচ্ছিল বড় ছোট হচ্ছে, যার কারণে আমি ফার্স্টে ছোট কাজের মেয়ে ভাবলাম, তারপর ভাবলাম পাশে দারোয়ান, বাট আলটিমেটলি এরকম কেউই ছিল না। সেকেন্ডের মধ্যে আমি দেখলাম আমার গুজবাম সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। তো আমি জাস্ট লাভ দিয়ে বলে, মানুষ ভয় পেলে কি করে যায় না, লাইট জ্বালানো অবস্থায় আমি কাপড় নিতে পারিনি, ওই অবস্থায় আমি এক লাফে আম্মুর মানে খাটে জাস্ট দাঁড়িয়ে আমি আম্মুকে ডাকলাম এবং আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন মানে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আম্মু উঠলো, আমাদের কাজের মেয়েটা উঠলো, বাট আম্মুর সাথে সাথেই আম্মু যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়তো, তো আম্মুর আসলে ওই জিনিসটা কাজ করেনি যে ভূত জিন বা আমি এরকম কিছু দেখছি। আম্মুর মাথায় ছিল যে কেউ বুঝি চুরির মতলবে ছাদে উঠেছে, আম্মুর সাথে সাথে ছাদে গেল। মানে এটা খুব মানে শর্ট টাইমে, কারণ কাজের মেয়েটা যে বাসায় ছিল সেটা থেকেই ছাদটা দেখা যাচ্ছিল। সো ওকে আমি যখন ডিঙে আসি তখনই কিন্তু ও উঠে গেছে আমার চিৎকারে। সো সেকেন্ডের মধ্যে ও বারান্দায় গেল, দেখলো কিছু নাই, আর আমার আম্মু গেল নাই। এখানেই শেষ হয়নি, আমরা প্রত্যেকটা রুমে রুমে লাইট জ্বালিয়ে একদম ছাদের শেষ পর্যন্ত টর্চ লাইট দিয়ে চেক করা হলো, ছাদে কেউ নেই। পরের দিন সকালে ওদের বাড়িওয়ালার বাসায় ফোন দিয়ে পর্যন্ত আমরা খবর নিয়েছিলাম যে ছাদে আসলে রাতে কেউ ছিল কিনা, বুট ছিল কিনা, বাট ওরা কনফার্ম করেছিল যে আসলে না, ওদের ছাদ নাকি 10টার দিকেই বন্ধ করে দেয়। সো 3টার সময় আসলে ওঠার কোনো প্রশ্নই আসে না, তাও 6তলা ছাদ, আশেপাশে কোনো বিল্ডিং বা গাছ নেই যে ওটা বেয়ে বেঁকে উঠবে। আর আমরা 25 বছর ছিলাম, এমনও ছিল না যে ওই ছাদে চোর উঠতো বা এরকম কিছু হতো, আমাদের নিজেদের বাসাও মানে কখনো হয়নি। সো এই জিনিসটা আমার কাছে এখনো খুব অদ্ভুত এবং খুব ভয়ঙ্কর। সো আমার যখনই ভূত এফএম আমি সবসময় শুনি, এখন শুনি ভূত.com। সো বলবো যেটা না শেয়ার করা পর্যন্ত আসলে শান্তি পাচ্ছিলাম না। সো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। ছোটবেলা থেকে আমি ছিলাম অনেক প্র্যাকটিক্যাল, আমার চিন্তা চেতনা ছিল বিজ্ঞান ও যুক্তি। পরবর্তীতে আমি যে প্রফেশনের সাথে জড়িয়ে গেছি তা বাস্তবতা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রফেশন। নিরাপত্তাজনিত কারণে আমি আমার প্রফেশনটা ডিসক্লোজ করতে পারছি না বলে দুঃখিত। আজ রাসেল ভাই, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমার স্কুল জীবন ও কলেজের কিছুটা সময় কেটেছে চট্টগ্রামে। প্রথম ঢাকায় এসেছি চট্টগ্রাম থেকে। তাড়াহুড়ো করে একটা বাসা খুঁজছিলাম, কিন্তু মুশকিল হলো আমি যেহেতু ব্যাচেলর ও ইয়াং, কেউ বাসা ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমার এক বন্ধুর সহায়তায় অনেক চেষ্টার পরে একটা বাসা পেলাম। এটা ছিল ঢাকার কুলবাগ এলাকার রেল লাইনের পেছনে একটা পুকুরের পাশে। বর্তমান ঢাকার যে রূপ আর বেশ কবছর আগের যে ঢাকা তা সম্পূর্ণ ভিন্ন। ওই বাড়িটার কনস্ট্রাকশন চলছিল, নিচতলায় মাত্র 2টো রুম হয়ে গেছে আর পেছনে কিচেন। আমার বন্ধু বলল, তুমি আপাতত এখানে থাকতে পারো, চিন্তার কোনো কারণ নেই, বাড়িওয়ালার ছেলে আমার পরিচিত। আমি বললাম, না, কোনো অসুবিধা নেই, পরে দেখে শুনে অন্য কোথাও বাসা একটা খুঁজে নিতে পারবো। বছরের মাঝামাঝি সময় আমি ঢাকা এসেছি এবং কলেজে ভর্তি হয়েছি, চট্টগ্রামে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে। যাই হোক, বাসায় এসে মালপত্র যাই ছিল তা সেট আপ করে রাতটা ভালোভাবেই ঘুমালাম। নতুন জায়গা, শব্দহীন পরিবেশ, ঘুমের কোনো অসুবিধা হবার কথা না। সকালে কলেজে চলে গেলাম। আমি কলেজে নতুন হিসেবে নানান রকম ফর্মালিটিসে দিন পেরিয়ে গেল। গুলবাগের মোড়ে 2টো রেস্টুরেন্ট ছিল, একটা থেকে খাবার কিনে নিয়ে এসে খেলাম। পড়াশোনার পাট চুকাতে মধ্যরাত হয়ে গেল। কিচেনটা তখনও সম্পূর্ণ হয়নি,
তাই ওখানে কোনো লাইটের কোনো ব্যবস্থা ছিল না। নিচে শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে পিলারের উপরে কিচেনটা তৈরি হচ্ছিল। ব্যাক সাইডটা খোলামেলা, কোনো বাতাস আসছিল, আসলে বেশ বাতাস আসছিল ওদিক থেকে, তাই ব্যাকডোরটা বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতের যে ট্রেনটা ওখান দিয়ে যায় শব্দ করে সেটা চলে গেল। হঠাৎ করে মনে হলো কে যেন আমার কিচেন সাইডের দরজাটা খোলার চেষ্টা করছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, ভাবলাম এলাকার কুকুর কিংবা বেড়াল হতে পারে, হয়তো দেয়ালের কাছে এসে ঘুমানোর চেষ্টা করছে। একটু পরে আবারও শব্দটা হচ্ছে ঘরের ছিটকিনি খুলতে গেলে যেমন করে শব্দ হয় ঠিক তেমনি। একবার চিন্তা করলাম, আচ্ছা চোর টোর নয় তো। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, কে ওখানে, কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই, সব চুপচাপ থেমে গেল। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আবারও ছিটকিনি খুলে ফেলার মতো শব্দ পেলাম। এবার আমি বিছানা থেকে উঠে গেলাম, লাইট জ্বালিয়ে দরজা খুলে দেখি ওখানে কেউ নেই। ওই সাইডটা তো পুকুর আর পানি, ওখানে কোনো ঘর বাড়িও নেই। দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে কলেজে গেলাম, নতুন পরিবেশ, নতুন বন্ধুদের সাথে পরিচিত হলাম। দিনটি কেটে গেল। আমার মাইন্ডে রাতের ঘটনার লেশ মাত্র নেই, সম্পূর্ণ ভুলে গেলাম। ওদিন রাতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছি। অল্পক্ষণ হয়তো ঘুমিয়েছি, হঠাৎ টের পেলাম কে যেন আমার পাশে এসে বসলো। আমি চোখ খুললাম, দেখতে পেলাম একটি নারী অন্ধকারে সাইড হয়ে আমার বিছানায় বসে আছে। বেশ হালকা পাতলা লম্বা চুল। আমি তাড়াহুড়ো করে বিছানার মধ্যে উঠে বসলাম। আশ্চর্যের ব্যাপার, আমার উঠে যাওয়া দেখে ওই মেয়েটা ওখান থেকে সরছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। এখানে মেয়েটি এলো কি করে? দরজা জানলা সব তো বন্ধ, সে কি করে এলো? আমার গলা থেকে অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো, তুমি কে? তারপর দেখে সে বিছানা থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। পড়ি মোড়ে করে আমি গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিলাম। তাকিয়ে দেখি দরজা জানলা সব তো বন্ধ, রুমে কেউ নেই। বিছানায় বসে ভেবে কুল কিনারা করতে পারছিলাম না, এটা কি করে সম্ভব? আমার জীবনে যা কখনো ঘটেনি, আচ্ছা তাই ঘটলো। এটা যদি কোনো হিউম্যান হতো তাহলে তার পক্ষে এভাবে ইনভিজিবল হয়ে যাওয়া অসম্ভব। তাহলে ওটা কি ছিল? সারাটা রাত লাইট জ্বালিয়ে রাখলাম, চেষ্টা করলাম ঘুমাতে। সকালে আর কলেজে গেলাম না। আমার এক নানা থাকতেন মতিঝিল কলোনিতে। উনি নাম্বার NBR এর ওখানে একটা বিশেষ একটা সেলে উনি কাজ করতেন। নানা অনেক পরহেজগার মানুষ ছিলেন। ভাবলাম ওখানে গিয়ে নানাকে সবকিছু বলবো। ওনার বাসায় গিয়ে শুনি উনি অফিসে চলে গেছেন। ইয়ারলি ট্যাক্সেশনের মাস, তাই একটু আগে ভাগে উনি অফিস চলে গেছেন। কিন্তু ওখানে পেলাম নানারই এক দুঃসম্পর্কের কাজিন। এই নানা বাংলাদেশ, ভারত যত রকমের যতগুলো মাজার শরীফ আছে এমন কোনো মাজারে নেই যে উনি জাননি। বলতে গেলে উনি মাজারেই পড়ে থাকেন, চাকরি বাকরি করতেন না। উনি কিভাবে চলতেন তা কেউ কিছু জানতো না। ওনার বয়স তখন আনুমানিক 50-এর মতো হবে। মাথায় একরাশ ঝাঁকড়া চুল। ওনাকে আমি অনেক বছর আগে চট্টগ্রামে দেখেছিলাম। এখানে দেখে আমি একটু অবাক হলাম। আমাকে দেখে উনি আমাকে চিনতে পারলো। বলল যে, তুমি অমুকের ছেলে না? আমি বললাম জি। তো নানা তখন আমার দিকে কতক্ষণ তাকিয়ে থাকলেন। আমাকে বললেন, ও আচ্ছা আচ্ছা, তো তোমার সমস্যা কি? আমি বললাম, আমার আবার কি সমস্যা? তো উনি বললেন, তুমি ঢাকায় নতুন বাসায় উঠেছো না? আমি যে ঢাকায় নতুন বাসায় উঠেছি এটা এখনো আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আমি বললাম, আপনি কি করে জানেন? আমি তোমার ওখানে একটু যেতে যাচ্ছি। তোমার মা আমার অনেক আদরের ছিল, চলো আমি তোমার সাথে তোমার ওখানে যাব। ওনার আগ্রহ দেখে আমি রাজি হয়ে গেলাম। আমরা দুজন একটা রিক্সা নিলাম। যেতে যেতে উনি বললেন, যেখানে তুমি থাকো এটা তোমাকে কে ঠিক করে দিয়েছে? আমি বললাম, আমার এক বন্ধু এটা ঠিক করে দিয়েছে। বাড়িটা তারই এক বন্ধুর বাবার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, চলো গিয়ে দেখি কেমন বাসা। বাসায় পৌঁছার পর দরজা খুলতেই আমার নানা স্ট্রেইট বেডরুম পেরিয়ে কিচেনের দিকে চলে গেলেন। কিচেনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালেন। ওনার চোখ দেখলাম লাল হয়ে উঠল। আমাকে বললাম, তুমি একটু দাঁড়ো, আমি আসছি। তাই বললাম, কোথায় যাচ্ছেন? উনি বললাম, আসছি। অবাক হলাম, কোথায় গেলেন উনি? একটু পরে দেখি একটা বড় ঠেলা গাড়ি নিয়ে উনি হাজির। আমাকে বললেন, মালপত্র যা আছে সব তাড়াতাড়ি এখানে তোলো।
কি বলেন আপনি? মাত্র 2 দিন হলো আমি এখানে এসেছি। ঢাকায় বাসা পাওয়া অনেক কঠিন, কোথায় যাব? উনি বললেন, যদি বাঁচতে চাও যা বলছি করো, সব মালপত্র তোলো, জায়গাটা ভালো না। যে তোমার পেছনে পড়েছে সে ডোবার মধ্যেই থাকে, অনেক ভয়ঙ্কর, একে সামাল দেওয়া সহজ না। আমি অবাক হলাম, কি বলছেন এসব? কে আমার পেছনে পড়েছে? ডোবাতে আবার মানুষ থাকে নাকি? উনি বললেন, যা বলছি করো, সময় নেই। আমি ওনার কথা মতো সব মালপত্র ঠেলা গাড়িতে তুললাম। ঠেলার উপরে আমরা দুজনে মতিঝিলে বসে চলে আসলাম। নানি ও মুহূর্তে রান্নায় ব্যস্ত ছিলেন। ওনাকে নানা বললেন, ওকে কদিন এখানে থাকতে দাও, আমি একটু বেরোচ্ছি, ওকে ঝাড়ফুঁক করতে হবে। নানি বললেন, কেন, কি হয়েছে? তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব এসে পরে জানাচ্ছি। নানা কিছুক্ষণ পরে বাইরে থেকে আসলেন। ওনার হাতে অনেকগুলো নিম গাছের পাতা সহ ডাল দেখতে পেলাম। আমি এসব জীবনে কখনো শুনিনি, কখনো দেখিনি, কখনো বিশ্বাসও করিনি। উনি বাথরুমে গিয়ে 1 বালতি পানি নিয়ে আসলেন, আমাকে বারান্দায় নিয়ে গেলেন। আমাকে দাঁড় করিয়ে ওই নিম গাছের ডাল দিয়ে জোরে জোরে ঝাড়াঝাড়ি শুরু করে দিলেন। এমন ভাবে ছাড়ছেন, অন্য সময় হলে হয়তো অনেকেই অনেক ব্যথা পেত। একেবারে মাথার উপর থেকে শুরু করে পা পর্যন্ত উনি ছাড়ছেন, কিন্তু আমার তেমন কিছু ব্যথা কিংবা আমি তেমন কিছু অনুভব করতে পারছিলাম না। উনি বিড়বিড় করে কি যেন সবকিছু বলছেন। তখন হঠাৎ করে আমার মনে হলো কেমন একটা আরামের পরশ সারা শরীর জুড়ে, আর মনে হচ্ছিল কি একটা বাতাসের খেলা আমার শরীরের চারপাশে। ঝাড়ার পর উনি বাথরুম থেকে আনা বালতির পানি আমার মাথার উপর ঢেলে দিলেন। বারান্দার এক সাইডে একটা ড্রেন পাইপ থাকে, অনেক সময় পানি ধুলে ওদিক দিয়ে বেরিয়ে যায়। পানি ঢালার পরে অবাক হয়ে তাকিয়ে দেখি গড়িয়ে যাওয়া পানিগুলো একেবারে লাল, টকটকে লাল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ঝরে যাওয়া পানির দিকে। উনি বললেন, তুমি বেঁচে গেলে। কিসের থেকে বাঁচলাম? নানা এসব কি বলছেন? নানা বললেন, এসব নিয়ে আর মাথা ঘামিও না, আর কখনো ওদিকে যাবে না। বাসা থেকে যদি তোমার প্রয়োজন হয়, খুব দরকার হয়, কদিন অন্তত চুপচাপ থাকো, তারপরে তুমি অন্য কোথাও কোনো এলাকাতে বাসা খুঁজে নিও। আমি আশা করছি তোমার আর কোনো অসুবিধা হবে না। আমি যা করার করে দিয়েছি। সেদিন রাতে আমার জীবনের বুঝি শ্রেষ্ঠ ঘুম আমি ঘুমিয়েছিলাম। কেমন স্নিগ্ধ, নিশ্চিন্ত এক ঘুমের জগতে হারিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মনে হলো এক নতুন জীবন পেয়েছি। সেই নানাকে ধন্যবাদ। আমার এই জীবনে ওনার সাথে আর কখনো কোথাও দেখা হয়নি। একদিন পরেই উনি নানা ঢাকা থেকে চলে গিয়েছিলেন। এখনো আমি জানি না সেই নারী কেন ছিল রাতের আধারে, এবং সে যদি মানুষ কিংবা মানুষের কোনো কায়া থেকে থাকে তার মধ্যে, কি করে সম্ভব সে একটা ডোবার মধ্যে থাকতে পারে? কেন সে আমার উপর ভর করতে চেয়েছিল? এসব কিছুরই উত্তর আমার জানা নেই। সবাইকে অনেক ধন্যবাদ আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শোনার জন্য। ধন্যবাদ জানাই ভূত.com টিমকে, ধন্যবাদ জানাই তাদের যত মেম্বার্স আছে তাদের সকলকে। এবং আজকে সত্যিকার অর্থে দীর্ঘদিন পরে আমার ঘটনাটি বলতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশের হাজারো মাইল দূর থেকে সবার প্রতি শুভেচ্ছা।